হিজড়েদের আবার ছেলে, তোর আবার ছেলে কিসের? ছেলে না এগুলো। কারণ ওরা মনে করে একজন পুরুষ শুধু যৌনসঙ্গী হতে পারে এরকম মানুষদের। মানবী বন্দ্যোপাধ্যায় তো ৩২০ টাকা নিয়ে দেহ ব্যবসা করেন। আমার নামে একটা কেস হয়েছে, আমি একটি বাচ্চাকে চুরি করেছি, বাচ্চাটির বয়স ১৭ বছর ৭ মাস। কেন এমনও হলো গো আমার এ নব যৌবনে। তা আমার যৌবনটা তো ওই কেঁদে কোকিয়ে কেটেছিল। অনেকেই বলে আপনার জার্নিটা বলুন। আরে আমার জার্নি বলতে গেলে অনেক লোকের কেচ্ছা বেরিয়ে পড়বে। আচ্ছা, আমারও একটা নেরি কুকুরের জীবন ছিল, এখন আমি বিদেশি কুকুর হয়েছি। কেন আমাকে আগলানোর দায়িত্ব আমার নিজের, কেউ আমাকে আগলাবে না। সন্তানের সাথে আপনার সম্পর্ক, আমার মতন মানুষদের যে কত সহ্য করতে হয় ভাবতে পারবে না। মানে সে আমরা একটা আপনার বেওয়ারিশ গায়ে হাত তুলেছে, হ্যাঁ, এমনও হয়েছে? একাধিকবার। আপনার এই ট্রান্সজেন্ডার যে বলে সেই ট্রান্সজেন্ডার হয়, এটা কিন্তু একদম আইন থেকে বলে দেওয়া আছে। একটু আমি এটা জানতে চাইবো যে এটা সাইকোলজিক্যালি ফিজিক্যালি কতটা টাফ। আমার মনে হয় সমাজের থেকে বেশি টাফ না। কারণ আমি যখন সোমনাথ ছিলাম, প্রচুর প্রেমপত্র ছেলেরা দিয়েছে, ইশারা করেছে, ডেকেছে, শরীর নিতে চেয়েছে। প্রত্যেক পুরুষের মধ্যে আছে এক নারী, আর প্রত্যেক নারীর মধ্যে আছে এক পুরুষ। তার মানে এই পরিস্থিতি আপনি ভাবছেন বা আপনি মনে করছেন আপনার অভিজ্ঞতা দিয়ে যে এই পরিবর্তন হওয়া অসম্ভব। আমি তো বলছি, আমাকে তুচ্ছ করলেও আমি মুচ্ছা যাই না, আর আমাকে পুজো করলেও আমি গর্বে স্ফীত হয়ে যাই না। আমি বুঝে নিয়েছি যে আমার নিজের সাথে নিজের একটা ব্যালেন্সে চলতে হবে। সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং সমাজকর্মী ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। এই পডকাস্টে মানবীদের সাথে খুব মন খুলে আলোচনা হলো। এমন অনেক কথা তিনি বললেন যে কথাগুলো হয়তো আগে বলেননি তিনি। ভালো একটা জীবনের পেছনে যে কত অন্ধকার থাকে খুব সহজ করে তুলে ধরলেন মানবীদি আজকে। আপনারা শুনে দেখতে পারেন, অবাক হয়ে যাবেন। দিদি, সঙ্গীতায় আপনাকে স্বাগত। তোমাকেও স্বাগত। থ্যাংক ইউ সো। স্বাগতটা তুমিই বলবে, আমার তো স্বাগত বলার কথা না। আমাকে কি আমি এখন থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলে, সেরকম আর কি। অনেক ধন্যবাদ যে আপনি সময় বের করে এসেছেন। হ্যাঁ গো, খুব অসুবিধে আমার সময় এটা বের করা আর কি। হ্যাঁ, কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি। আমি সবসময় বলি যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, ভালোই আছি, নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি শর্তে। তা সেই রবি ঠাকুরের গান দিয়েই বলতে পারি আমরা খুব ভালো, আমি খুব ভালো আছি। আর এখন দেখো, আমার এখন যা বয়স, তাতে ভালো থাকার, লোকে বলে বৃদ্ধ বয়সটা নাকি খারাপ থাকার বয়স। আমার তো মনে হচ্ছে বৃদ্ধ বয়সটা দ্বিতীয় বসন্ত আমার ক্ষেত্রে আর কি। বয়স বাড়লে মানে এটা কিন্তু খুব ভুল। মানুষ যখন বলে যে বয়স বাড়লে মানুষ খারাপ থাকে, কেন খারাপ থাকবে বলুন তো? অনেক স্ট্রাগল পেরিয়ে, অনেক অভিজ্ঞতা নিয়ে যখন মানুষ একটা পর্যায়ে পৌঁছয়, তার কাছে জীবনটা তো অনেক স্পষ্ট হয়ে যায়। যে রবীন্দ্রনাথের যে গানটা আছে কি, যে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, তা ওখানে যে ওই যে কেন এমনও হলো গো আমারে নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে আমারে নব যৌবনে। তা আমার যৌবনটা তো ওই কেঁদে কোকিয়ে কেটেছিল। তা এখন ওই পৃথিবীর ৩ ভাগ জল পেরিয়ে আমি ১ ভাগ স্থলে হয়তো এসেছি বলে আমার মনে হয় কি, আমি কিন্তু আমার ফিলিংসটা হচ্ছে বার্ধক্যটা একটা বারাণসীর মতো একটা তীর্থক্ষেত্র। খুব ভালো লাগছে আমার। কারণ তুমি তো বারাণসী থেকে ঘুরে এসেছো। বার্ধক্যের বারাণসী কথাটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য। স্পিরিচুয়ালি বলো, মেন্টালি বলো, ভালো থাকার একটা জায়গা। দিদি, আপনি বারাণসীর কথা বললেন, মানে বার্ধক্যের বারাণসী এখন কিন্তু আর নেই। এখন বারাণসী সবার জন্য হয়ে গেছে। না, বার্ধক্যের বারাণসী এই কথাটার মধ্যেই একটা বিরাট দর্শন ছিল। মানে আমরা মহাদেবকে কিন্তু বৃদ্ধ পাই, যুবক পাই না। তা সুতরাং বৃদ্ধ, অতিবড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। এটা তো আমরা ভাবতাম মা দুর্গা গালাগালি করেছেন, কিন্তু তা নয়। তিনি অনেক বড় কথা বলেছেন। অতিবড় বৃদ্ধপতির প্রবীণ ব্যক্তি, তিনি সিদ্ধিদাতায় নিপুণ, আর তার কপালে আগুন মানে তার ত্রিনয়ন। সুতরাং আমি ওই শিবের যে, মানে মহাদেবের যে প্রতীক, সেই অর্থে বলছি যে তোমরা যাকে যৌবন বলো, উচ্ছৃঙ্খলতা বলো বা উচ্ছল বলো, কিন্তু যৌবনের ধর্ম হয়তো বাইরে থেকে ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে বায়ু হিল্লোল। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি বলছি যে
যৌবনের একটা ধর্মই হচ্ছে হয়তো এরকম বাইরে থেকে খুব হইচই, কিন্তু ভেতরে কিন্তু একজন ধ্যানমগ্ন থাকেন। সুতরাং বার্ধক্যই বলো, যৌবন বলো, মানুষের তো এক একটা দশা, অবস্থা। কিন্তু তুমি দেখবে আর্য সমাজে যেটা বলছে যে প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু সন্ন্যাস, শেষ পর্যন্ত সন্ন্যাসটারও যে একটা আনন্দ আছে। কারণ আমার জীবনে মানে ব্রহ্মচর্য হয়তো এসেছে, গার্হস্থ্য তো সেভাবে আসেনি যে অর্থে গার্হস্থ্য বলা হয়, তবেও এসেছে। কারণ আমার মতো আমার হাঁড়ি, আমার মতো হাঁড়ির মাপে সরা। তারপরে এখন তো বোধহয় বানপ্রস্থই চলছে নাকি সন্ন্যাস চলছে, আমি এই দুটোর মধ্যে খুঁজে পাই না। তা আমার কাছে বানপ্রস্থ সন্ন্যাস বেশ কাছাকাছি, আর পৌরত্ব আর বার্ধক্যের মতো। সেটা আমার মনে, এখন তো তুমি ওই বয়সে পৌঁছওনি, তাই আমার বয়সে এসে আমার মনে হচ্ছে এইটাই একটা সেরা বয়স। অ্যাকচুয়ালি এটাই সেরা বয়স হওয়ার কথা। না, আমাদের দেশের যারা নেতা মন্ত্রী তারা তো এই বয়সে এসেই নেতা মন্ত্রী হন, আমাদের দেশ বলে নয়, পৃথিবীর সমস্ত দেশেই খুব ইয়াং কাউকে দেখতে ভালো লাগে, কিন্তু বিশ্বাসযোগ্যতা কিন্তু ওই বয়সেই আসে, যখন মানুষ অনেকটা বেশি, যখন সে সমস্ত পৃথিবীর ভোগ্য বস্তু থেকে ত্যাগের দিকে যায়, সেই সময়টায় আসে। সে তো বটেই। দিদি, আপনি কিন্তু ভীষণ পজিটিভ একজন মানুষ। আমি এতক্ষণ অফ ক্যামেরা আপনার সাথে কথা বলছিলাম, হ্যাঁ, এটা আমি ভীষণ ফিল পজিটিভ। করছিলাম খুব পজিটিভ। যে জীবনে আপনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক কষ্ট দেখেছেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আপনার মধ্যে একটা ভয়ঙ্কর পজিটিভিটি আপনি ধরে রেখেছেন। এটা কিন্তু খুব সহজ ব্যাপার না গো, নয়। আমি ধরে রাখিনি। আমার মনে হয় যে চৌম্বক শক্তিটা আছে পৃথিবীর, তার পজিটিভ কাঁটাটা আমার দিকে আছে। মানে আমি মনে করি এটা আমার ধরে রাখা নয়, এটা পৃথিবীই আমাকে ধরেছে, বা মহাজাগতিক শক্তি আমায় ধরে রেখেছে বলে আমি মনে করি। আমি আপনার অনেক ইন্টারভিউ শুনেছি, কিন্তু আমি সব সময় দেখেছি আপনি কিন্তু নিজের স্ট্রাগল নিয়ে খুব একটা বেশি কথা বলতে রাজি নন, না, বলেন না। না বলি না, কাল ঠিক ধরেছো জায়গাটা। অনেকেই বলে আপনার জার্নিটা বলুন। আরে আমার জার্নি বলতে গেলে অনেক লোকের কেচ্ছা বেরিয়ে পড়বে। এই এখন আর ভাল লাগে না, কেননা আমাকে যারা কষ্ট দিয়েছে, এখন আমি ভাবি মাটিকে যারা কষ্ট দেয় তারা তো সে ফসল ফলানোর জন্যই দেয়। আমার তো ফসল ফলেছে, ধরিত্রী আমি। সুতরাং যে আমাকে লাঙল চালিয়েছে সে তো আমাকে উর্বর করেছে কোথাও। আমি তারও পজিটিভ দিকটা দেখি। এটা একটা কঠিন ব্যাপার, এটা অত সহজ নয়। না, ভেতর সহজ নয়, মানে কর্ষণ আর আকর্ষণ এই দুটো যে খুব কাছাকাছি একটা শব্দ, সেটা বুঝেছি মানে সেটা বুঝেছি না, অনুভব করেছি আর কি। মানে এটা অনেকগুলো বছর পেরিয়ে অনেক, আসার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। আর তিনি যদি সঙ্গে থাকেন, ওই যে মেলাবেন তিনি মেলাবেন, তা এই যে মেলাবেন তিনি মেলাবেন, এই তিনি বলে একজন কেউ আছেন যিনি আমাদের ধরে রাখেন। সুতরাং আমি করেছি এটা আমি মানি না, আমি মনে করি তিনি আছেন। আমার কাছে তিনি এই যে হ্যাঁ, তোমার কাছে তো বাবা। আছে, হ্যাঁ। আর রবি ঠাকুরের তো তাই, যদি তুমি রবি ঠাকুর ভালো করে মানে পড়ো বা জানো, তা তখন তুমি তো দেখবেই যে রবীন্দ্রনাথের মধ্যে যে ওই যে যদি আলো না ধরে, যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। তাই এই কথাটাগুলো তো শুধু কানে শুনলে হবে না, হৃদয় দিয়ে অনুভব করলেই তুমি বুঝবে যে কত বড় শক্তি তিনি দিয়ে গেছেন আমাদের হাতে। দিদি, তাও আমি একটু আপনার ছোটবেলায় ফিরে যাব। এই যে আজকে মানবী, মানুষের কাছে পূজ্য, দেবীর মুখের আদল আপনার মুখের আদলে, মানে এগুলো তো সত্যিই মানে সম্মান করার মতো। ছোটবেলাটা যখন আপনি সোমনাথ ছিলেন, এই যে জার্নিটা, সেই জার্নিটা সোমনাথ থেকে মানবী হয়ে ওঠা খুব কঠিন ছিল, সহজ ছিল না। এবং আপনি যে সময়টায় মানবী হয়ে উঠেছেন সেই সময়টাও একটা অন্য রকম সময়। আজকের দিন হলে ব্যাপারটা হয়তো খানিকটা ইজি হতো। আপনি তো পায়োনিয়ার। না, আজকের দিনে ইজি হতো না। আজকে ইজি হলে ইউজ অ্যান্ড থ্রো হতো ব্যাপারটা। আমাদের সময় কিন্তু ইউজ অ্যান্ড থ্রো ছিল না, মানে একটা চিরন্তনী ব্যাপার ছিল সব কিছুর মধ্যে। এখন 2 মিনিটস নুডলস, সবই 2 মিনিটের ইনস্ট্যান্ট। ব্যাপার, ইনস্ট্যান্ট। কিন্তু আমাদের সময় ছিল কনস্ট্যান্ট। সুতরাং সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। মানে আমি একটা অন্য সময় জন্মেছিলাম, সেই সময়টা খারাপ ছিল তো বলতে পারি না, সেই সময়টা স্ট্রাগল ছিল। হয়তো সেই স্ট্রাগলগুলো পুরনো দিনের 74 ছবির মতো লাগে এখন আমার চোখে, কিন্তু ভালো লাগে স্মৃতি। সেটা বেদনার হলেও তো মধুর বলে, মানে বেদনা বিধুরও হয়, বেদনা মধুরও হয়। হ্যাঁ, মানে এই সময় এসে যখন ধরুন এক সময় চুপ করে বসে অতীতটাকে দেখেন, আমরা সবাই নিজের অতীত নিয়ে ভাবি, তখন কি মনে হয়? না গো, আমি অতীত নিয়ে ভাবি না, আমি স্বপ্ন দেখি। মানে যেমন কালকে আমি একটা সারাদিন রাত স্বপ্ন দেখলাম, একটা রাস্তার কুকুর, মা কুকুর তার দুটো বাচ্চাকে ও পাঁকের মধ্যে গিয়ে শুচ্ছে, বাচ্চা দুটো শুচ্ছে। তা মানে ঘুম ভাঙার পর অনেকটা দেখলাম ওদের স্বপ্নটা, প্রায় 10 রিল মতো হবে।
মানে আমি দেখছিলাম যে মা কিভাবে ওদেরকে প্রকৃতির সঙ্গে যোগাযোগ করাচ্ছে, শেখাচ্ছে সারভাইভ করতে হয় কিভাবে। তা কেন দেখলাম আমি কিন্তু এই নিয়ে ভাবিনি। আমার তো দুটো বিদেশি কুকুর বাড়িতে। তা আমি দেখতে গেলাম নেড়ি কুকুর। আচ্ছা, আমারও একটা নেড়ি কুকুরের জীবন ছিল। এখন আমি বিদেশি কুকুর হয়েছি। আমি কুকুরদের খুব দেখি, ওদের লাইফস্টাইল, ওদের সারভাইভ করার ক্ষমতা যদি আমরা নিজেদের উপর আরোপ করতে পারি, তাহলে আমার মনে হয় খুব শিক্ষণীয় ওদের মধ্যে ব্যাপার আছে, যে এত বুদ্ধি ওদের। হ্যাঁ, তো আমি দেখলাম যে ওদের মা কিভাবে বাচ্চাগুলোকে শেখাচ্ছে যে গরম হলে তুমি পাঁকে গিয়ে এসো, পাঁকের মধ্যে অনেকটা শুয়ে থাকলো ওরা। তাই পরে উঠে ভেবেছি, তা কিন্তু আমার সত্যি কথাই অতীত নিয়ে অতীত চালনা করতেও ইচ্ছে করে না। কেন, আমার মনে হয় যে তুমি অরবিন্দ পড়েছো বোধহয়, অরবিন্দের অতিমানব স্তরে যদি তুমি পৌঁছতে পারো, এগুলো তো তারা পৌঁছেছে। আমি যখন মনে করো, আমি শুধু ওই সুভাষচন্দ্রের কথা বলছিলে, তোমার এখানে এসছিলেন আয়াম বোস, ওই কুণাল বসু। কুণালদা। হ্যাঁ, তা কুণালের যে পডকাস্টিং আমি দেখেছি, তার নেতাজি যে সাধু হয়ে গেলেন এবং প্রবর্তকে গিয়ে মুড়ির সাথে একটু সন্দেশ খেতে চাইছেন মহামার, ওরা আহা হা করছে, বেচারিকে দেওয়া হলো না, দেওয়া হলো না। এখন ওরা তো ওই মানবিক দিক থেকে দেখছে, কিন্তু নেতাজি কিন্তু তার ভেতর থেকে, তার কাছে মুড়ি সন্দেশ কোনোটাই কিছু নয়। কেননা তার কাছে পৃথিবীটাই একটা মানে অন্য রকম হয়ে, যার জন্যে তিনি বারবার বলছেন তুমি আমার কাছে এসো না, তুমি যাও যাও, তুমি এসো না। হ্যাঁ, মানে একটা নিষ্পৃহ জায়গায় মানুষ পৌঁছে যায়। তা সেই নিষ্পৃহতাটা কিন্তু এই নয় যে সেটা একটা উদাসীনতা, সেটা একটা শিথিলতা, সেটাও একটা খুব বড় খেলিছ হয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, সেরকম ব্যাপার আমার মনে হয়েছে। একটি মেয়ের জীবন দিয়ে তুমি যদি ধরো, যে একটি মেয়ে বাচ্চা থেকে জানে আমার বাবা মা, তারপর যখন তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলতে হয়, তারা কিন্তু বাবা মা যে হয়ে ওঠে না সেটার অনেক প্রমাণ পায়। তারপরেও দেখবে মেয়েটি কিন্তু তার মানে ওই যে মেয়েদের জীবন যদি দেখো, তারপরে কি তোমার মনে হয়, আমার মাকে দেখেই বুঝেছি যে সত্যি কি মা কষ্টে ছিলেন হয়তো কষ্টে, যে আমার মানে যেহেতু আমার পরে একজন দিদি, তারপরে আমিও যে মেয়ে হয়ে যাব, এবং এই আমার মেয়ে হয়ে যাওয়াটা যে আমার মায়ের বিফলতা, এগুলো যখন মাকে বোঝানো হবে তখন মা হয়তো কষ্ট পাচ্ছেন। কিন্তু এই যারা বোঝাচ্ছেন বা মা বুঝছেন, মা একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। আমি একটা চাকরি করেছি, আমি একটা বিশ্বজনীনতার মধ্যে পৌঁছেছি, সেখানে আমার চিন্তা আর মায়ের চিন্তা নিশ্চয়ই এক হবে না, সম্ভব না। কিন্তু নেতাজির ক্ষেত্রেও ঠিক তাই। নেতাজি যা আমি শুনলাম, যদি ওই গুমনামি বাবা যেভাবে এলেন সোভিয়েত কারা থেকে, মানে বিজয়লক্ষ্মী পণ্ডিতের, এর মধ্যে হয়তো খুব লুকায়িত রাজনীতি আছে, কিন্তু ওই রাজনীতি মানে স্বাধীন তুমি দেখবে মহামানব বা মহাপুরুষ, মহিষী মহিলা তো খুব কমই হন হয়তো, তারা কিন্তু সকলেই পরাধীন ভারতবর্ষে জন্মেছেন। মানে আমাদের স্বাধীন ভারতবর্ষে কাউকে আমরা কি মহামানব ভাবতে পারি, বলতে পারি? মানে 1947-এর পর পারি না। হ্যাঁ, মানে সেই রকম হয়তো ভাবনা চিন্তা করার মতো মানুষ নেইও। আর যদি থেকে থাকেন তারা হয়তো সবার মাঝে আর থাকেন না, না, তারা সন্ন্যাস নেন। মানে সেই রাস্তাটা কিন্তু নেতাজি অরবিন্দ দেখিয়ে দিয়ে গেছে। এবং এখনও আমরা হই হই করে, আমি সবচেয়ে ভাবি যারা এই যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, সমস্ত গৃহীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তার ছেলেকে রামকৃষ্ণ মিশনে পড়াবে। তারা কিন্তু গৃহী, কিন্তু তারা নির্ভর করছে সন্ন্যাসীর ওপর। তা সন্ন্যাসীরা কত বড় একটা গার্হস্থ্য ধর্ম পালন করেন। তা সেইভাবে যদি তুমি দেখো, তাহলে আমার মতন বড় গার্হস্থ্য ধর্ম তো কেউ পালন করেনি বলে আমার মনে হয়েছে আর কি। সেজন্য আমি একটা, হয়তো তুমি যেটাকে ঊর্ধ্বে বলছো, ওটা ঊর্ধ্বেও হতে পারে, নিম্নেও হতে পারে, কোথাও একটা অবস্থান করেছি। কিন্তু আমি বুঝেছি, আমার বাবা মাকে দেখে বুঝেছি, আমি ছোট ছোট দুঃখ ব্যথা থেকে বুঝেছি যে এই যে পৃথিবী, এই যে আমাদের বেঁচে থাকা, তোমাকে অপমান করে কেউ হয়তো আত্মপ্রসাদ লাভ করবে, তা তাকে আত্মপ্রসাদ লাভ করতে দাও। নেতাজিকে মুড়ি দিল না, মিষ্টি দিল না, রসগোল্লা দিল না, সন্দেশ দিল না, নেতাজি না খেয়ে থাকলেন। আজকে এসে ওরা পডকাস্টে বলছে হা কি কষ্ট, কি কষ্ট। আর সত্যি আমার মনে হয় না যে নেতাজির কোনো কষ্ট, নেতাজি জানতেন যে মানুষটা এরকমই হবে। কোথাও না কোথাও তাই, যখন উনি ওই পর্যায়ে পৌঁছে গেছেন, ওনার এই মোহগুলো তো আর নেই। তো মোহ ঠিক নয়, মানে মানে উনি সব, মানে যখন তুমি সকলের মধ্যেই তোমাকে দেখতে পাবে, ঈশ্বরকে দেখতে পাবে। হ্যাঁ, বাবা মাও তো অনেক সময় বলে না এটা তুমি এখন খেও না, এখন তোমাকে এটা দেবো না। হ্যাঁ, তো তেমনই তুমি ভাববে যে ঈশ্বর আমাকে দিলেন না, ওকে দিয়ে হয়তো হয়তো মানে সেটা ঈশ্বর হতে পারে, চেতনা হতে পারে, যেটা আমাদের অরবিন্দ বলেছেন অতি মানুষ। উনি বলছেন অতি মানুষের কাছে পৌঁছলে অনেক কিছু পাওয়া যায়। তো এরা কেন যৌবনে যারা রাজনৈতিক বলবো না, জায়গাটাকে স্বদেশী করলেন, তারা ওই সময় গিয়ে কেন সন্ন্যাস নিচ্ছেন? তারা দেশমাতৃকাকে দেবী হিসাবে রেখেছিলেন, ফিরতে চাইছেন। নেতাজি তো ফিরতে চেয়েছেন, ওদের কথা অনুযায়ী ভারতবর্ষে আসতে চেয়েছেন।
কেন আসতে চেয়েছেন বলো তো? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, ও মা তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ওই আঁচলটার জন্যেই যে আমি এই পৃথিবীর এক কোণে আমি ঠিকঠাক আছি, আবার আসিব ফিরে সেই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। সুতরাং এই ভালোবাসাটাই মনের টান ভালোবাসা। তো, এই মনের টান কোথায় যায়? হ্যাঁ, এইটাই হচ্ছে মানে এই মা, আমার বসুন্ধরা আমার মা। ওই ভাবনা আজকের দিনে হয়তো হারিয়েই গেছে, আজকের দিনে আপনি পাবেন না এরকম না গো, ভাবনার যারা মানুষ। বিদেশে গেছে তাদেরকে জিজ্ঞেস করো, ভারতবর্ষে ফেরার জন্য তারা আকুপাকু করে। না, আমার বান্ধবী আছে, আমার খুব প্রিয় বান্ধবী করে আছে, করে আমি এটা জানি। করে, মানুষ অত তাড়াতাড়ি বদলায় না। তবু দেখো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে তবু দেখো সেই কটাক্ষ আখির পানে দিচ্ছে সাক্ষ্য, যেমনটি ঠিক দেখা যেত কালিদাসের কালে। মানে বলছে কালিদাসের সময়ও যে কটাক্ষ দেখা যেত সেটা এখনও দেখা যাচ্ছে। আমরা ভাবি বোধহয় সব বদলে গেছে, কিন্তু বদলায়নি, একই থাকে, বা যেটা আদি অরিজিন সেটা থেকেই যায়। হ্যাঁ, আমরা যদি মহাভারতের দিকেও দেখি দিদি, মানে তখনও যা ছিল আজও তাই রয়েছে। তা মহাভারত থেকেই তো এত যে সিনেমা চিত্রনাট্য হচ্ছে সেই তো মহাভারত থেকেই হচ্ছে। আজও তো আমরা ছেড়ে সেই দিতে শতরঞ্জ পারিনি। কা খিলাড়ি, হ্যাঁ। না পারিনি না, পারিনি বলতে এগুলো তো এই যে মহাকাব্য আমরা বলি, তুই ভাবো বাল্মীকি মুনি তিনি লিখছেন, মানে কত সাধনার পর গিয়ে তিনি লিখছেন। তা সেই সাধনার পরে সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, তুমি জানো নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় কথায় এই যে সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তার মানে কবির ছন্দ তো সোজা? এখন তো দেখি হুদো হুদো কবি, এত এত বই বেরোচ্ছে। কবিতা লেখা খুব শক্ত একটা জায়গা, যে কোনো উপন্যাস ক্রিয়েশন অত সোজা, খুব সাধনা না থাকলে ক্রিয়েশন হয় না। আপনি প্রচুর লেখালেখি করেন, এবং একটু আগেই যে কথা হচ্ছিল আমাদের অফ ক্যামেরা, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আপনার এখন আর লিখতে ইচ্ছে করে না, আপনি বললেন। এটা কেন দিদি? না না, আমি লিখতে ইচ্ছে করে না বলতে, আমি কিন্তু ফেসবুকে প্রচুর লিখি। আর লিখি এই কারণ আমার মনে হয়েছে যেদিন থেকে ঋতুপর্ণরা সিনেমা শুরু করলেন, রবীন্দ্রনাথের উপন্যাসগুলো করে সিনেমা করছেন। হ্যাঁ, চোখের বালি, নৌকাডুবি, তার মানে এই যে এপিক একটা, মানে এপিকগুলোকে নিয়েও এপিকের কিছু চিন্তাধারা, এবং সেখান থেকে মানে সেখান থেকে রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথ তো বারবারই বলছেন রক্তকরবে লিখতে গিয়ে রামায়ণের কথা বলছেন সূচনাতে। তা এইখান থেকে ওরা বুঝলেন যে একটা উপন্যাস পড়তে একটা লোককে অনেকক্ষণ ঘরে বসে থাকতে হবে, হলে 3 ঘন্টায় সেটা হয়ে যাবে। অর্থাৎ এগোচ্ছে ক্রমশ, মানে ধৈর্য কমছে মানুষ। না, ধৈর্য কমছে না, বিজ্ঞানও এগোচ্ছে। মানে যখন চলচ্চিত্র এসে গেল, তখন তো পুস্তকের থেকে চলচ্চিত্র অনেক সুবিধে হয়ে গেল, যে মানুষ কম সময়ে খুব তাড়াতাড়ি অনেক কিছু নিয়ে নিতে পারলো। মহাভারত তুমি পড়ে যতটা না বুঝবে, সিনেমা মহাভারতের যে এপিসোডগুলো দেখলে আরও ভালো লাগবে। তখন আমার মনে হলো এরা উপন্যাসগুলোকে চলচ্চিত্রে গল্প লেখার জন্য ওগুলো করছে, মানে তারাও লিখছে অন্যভাবে, কিন্তু তারা চলচ্চিত্রে লিখছে। তা আমরা যেমন এখন সোশ্যাল মিডিয়াতে লিখি, তা সেটা লিখি। আর এমনি যে গুচ্ছের বই লিখলাম, ও লিখে তো কোনো লাভ নেই। কেননা দেখেছি আমি চোখের সামনে যে ওই শিশি বোতল ওলার কাছে বই বেচে দিচ্ছে, অনেক বই পেয়েছে। খারাপ লাগে ব্যাপারগুলো, যে সে তো অনেক কষ্ট করে লিখেছে। মানে এই সাময়িক, তুমি যদি সত্যিকারের কোনো শাশ্বত সত্যের কাছে যাও, সেটা কিন্তু তোমার সাময়িক হবে না, সেটা চিরকালীন হবে, চিরকালীন সত্য হবে। এই রবীন্দ্রনাথের কবিতা, শেক্সপিয়ার, এরা তো চিরকালীন সত্য। তাই বলে কি সবাই চিরকালীন সত্যের মানে আমার হয়তো একটু মনে আনন্দ এলো, আমি লিখে ফেললাম 4 কলম, সেই লেখার কথা বলছি না। যে লেখা শাশ্বত একটা সত্যের কথা বলবে, সে সত্য তো অত সহজে আসে না। সেই জন্য আমি লিখি না বলতে, আমি কিন্তু লিখি, ফেসবুকে লিখি, কিন্তু আমি খাতায় কলমে হয়তো খুব একটা লিখি না। সেটা অনেকটা বন্ধ করে দিয়েছে। না, বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। মানে আমি আর আত্মপ্রসাদ লাভ করি না আর কি। মানে নিজেকে নিয়ে ওরকম ভাবি না কি এই লিখলাম, একটা প্রসব করলাম, এরকম ভাবি না আর কি। সব জীবনেরই তো একটা মেনোপজ থাকে, আমার তো সেই বয়স হয়েছে না, সৃষ্টিশীলতার একটা মেনোপজ। কারণ আমি নারীবাদীদের মুখে শুনেছিলাম মেল মেনোপজের কথা, সেটা কি ছেলেরা তো মানে না, কিন্তু আছে তো নিশ্চয়ই। অ্যান্ড্রোপজ। হ্যাঁ, অ্যান্ড্রোপজও বলো, মেল মেনোপজও বলে অনেক। হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড্রোপজ বললে আবার অন্য একটা ব্যাপার আসে। আচ্ছা বলো তারপরে। অ্যান্ড্রোজেনাস ব্যাপারটা তো অন্যরকম। হ্যাঁ। না না, আমরা এদিকে না গিয়ে অন্যদিকে যাই। হুম।
আপনার এই লেখালেখিগুলো নিয়ে আপনি লিখতেন, এমন অনেক মানুষের কথা লিখেছেন যারা হয়তো বলতে পারেনি, আপনি অনেক কিছু সামনে থেকে সেটা আমার একটা বলেছেন। ম্যাগাজিনে আছে অবমানব বলে, হ্যাঁ, তাদের কথা বলি। এই অ্যান্ড্রোজেনাস কথাটা বললে, এই যে মানে ঋতুপর্ণকে তো বোধহয় অ্যান্ড্রোজেনাস বলতেন অপর্ণা সেন, মানে কোথায় একটা পড়েছিলাম, হ্যাঁ, যে অ্যান্ড্রোজেনাস একটা ব্যক্তিত্ব, মানে ঋতুপর্ণ নিজেকেও তাই বলতেন। তা সেই জায়গাতে তো ঋতুপর্ণ আবার যখন ওইটা করলেন চিত্রাঙ্গদা, সেখানে তো আবার সিনথেটিক ওম্যান হয়ে গেলাম আমরা, যারা ট্রান্সজেন্ডার থেকে সেক্স অ্যাসাইনমেন্ট সার্জারি করে মেয়ে হয়ে গেল। তো সুতরাং মতবাদ প্রকাশের জন্য কোনো লেখা দরকার নেই, সত্য সেই সত্যভাবে প্রকাশিত হবে। আমি যখন অবমানব তৈরি করেছিলাম, আমি যখন দেখলাম যে যে মানুষগুলো অন্যায়ভাবে সোসাইটি থেকে যাদেরকে সরিয়ে রাখা হয়েছে, তাদের আমাকেও তাহলে তাদের জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, কিন্তু কেন, এটা তো অনুচিত। আমি তখন আমার নিজের কণ্ঠের কথা বলতে শুরু করলাম যে তার বুদ্ধি আছে, তার বুদ্ধিমত্তা আছে, তার মনন আছে, বিবেচনা আছে, ধীশক্তি আছে, তো সে তখন তো নিজের কথা বলবেই। তো এখন অনেকটার পর এখন বাল্মীকি তো অনেক বৃদ্ধ বয়সে গিয়ে লিখলেন, মানে রত্নাকর বাল্মীকি হলেন, তারপর লিখলেন মহাকাব্য। আর আমরা তো সেই অভাগীর স্বর্গের ওই বাচ্চাটার মতন, মানে মাত্র ওই শৈশবেই আমাদের বার্ধক্য এসে গেল, যেহেতু এরকম একটা জীবন যাপন করে অনেক অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে ম্যাচিওর যেতে হয়ে হয়েছে। গেলাম। ওটা তো ঠিক কিলিয়ে কাঁঠাল পাকার মতন হয়েছে ব্যাপারটা। ম্যাচিওর কি বলবে ব্যাপারটাকে, মানে ম্যাচিওর হওয়া হতে যে সময় লাগে সেটা লাগলো না, কার বাইরে পাকলাম, সেটাও তো ঠিক নয়। সেটাও একটা অবশ্যই মানে খারাপ লাগার জায়গা, সেটা থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম করে আপনি অনেক খারাপ দূর এগিয়ে লাগার না, গেছেন। হ্যাঁ, আমার খারাপ সে সময় হয়তো লেগেছিল। এখন আমি বুঝি যে এগুলো ঘটনার কিছু ঘন ঘটা, প্রত্যেকের জীবনে তো অনেক রকম ঘটনা ঘটে, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এর পেছনেও কোনো একজন ঈশ্বর আছেন, ভগবান আছেন, তিনি ভেবেছিলেন যে এটা আমার সেই সময় দরকার ছিল হয়তো, এরম করে ভাবি আর কি। কেন, আমাকে আগলানোর দায়িত্ব আমার নিজের, কেউ আমাকে আগলাবে না, কেউ আমাকে ভালোবেসে, বাবা মা করেছে ওটা, আর কেউ করবে না। হ্যাঁ, আপনার বাবা তো মানে শেষ জীবন অবধি আপনার পাশে হ্যাঁ, দাঁড়িয়েছেন। বাবা বাবা মা দুজনেই, আমি দুজনের কাছেই খুব কৃতজ্ঞ। মা আমার আবেগকে প্রশ্রয় দিয়েছেন, আর বাবা আমাকে এগিয়ে দিয়েছেন বুদ্ধিমত্তা দিয়ে, কিভাবে জীবনকে প্রত্যক্ষ করতে হয়, জীবনের সঙ্গে সরাসরি লড়তে হয়, সেটা বাবা শিখিয়েছেন। এই জায়গাটা দিদি অনেকের থাকে না, অনেক মানুষই থাকে যারা এই সাপোর্টটা পায় না। এটাকে সাপোর্ট বলবো কিনা জানি না, আমার মনে হয় এই সাপোর্টটা তোমাকেও নিতে হবে। তো আমি যে কথাগুলো আজকে বাবা মা সম্পর্কে বলছি, যখন তারা এটা করেছিল তখন কিন্তু আমার মনে হয়েছিল না না, আমার বাবা সবচেয়ে বড় শত্রু, যে আমাকে এত শাসন করছেন, বা মা আমাকে এতটা আটকাচ্ছেন, কেন বাইরে এত সুন্দর আকাশ, চলো সবার সাথে খেলি। হ্যাঁ, এই জায়গাটাতে সেই সময়ে মনে হয়েছিল যে আমি আমি যে সেটাকে নিতে পেরেছি, আমারও কিছু, মানে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই সাপোর্টটা থাকে। কিন্তু তারাও তো সামাজিক জীব, তারা যখন দেখছে তাদের কানে এসে বলছে তোমার ছেলেটাও এরম হয়ে গেল গো, ওকে তো এবার ওরা নিতে আসবে, তা সেই সময় তখন তারা কি করে, তাদেরও তো একটা ভীষণ অসহায়তা থাকে, আরতি থাকে, আমার বাচ্চাটাকে আটকাই। সুতরাং তাদেরকে দোষ দিয়ে আমার মনে হয় না খুব ঠিক কথা। বাবা মার মতন বড় কেউ নেই আমার মনে হয়েছে একটি বাচ্চাকে, আমি যখন আমার বাচ্চাগুলোকে বড় করছি, ওরা যখন ওদের খিদে পায় কাঁদে আমার কাছে আসে, তো আমি তখন বুঝি যে বাবা মা একটা খুব বড় জ্যান্ত ভগবান। দিদি, আপনিও দত্তক নিয়েছিলেন একজনকে, হুম। সন্তানের সাথে আপনার সম্পর্ক? আমি কোনো কাউকে দত্তক নিইনি। আমি আমি যখন ঝাড়গ্রামের একটি কলেজে পড়াতাম, এবং সেখানে যখন আমি ক্রমশ মানবী হচ্ছি, সেই সময় আমার কাছে আমার এক ছাত্রী থাকতো। সে তখন আমার একদম আমার ডাইরেক্ট স্টুডেন্ট আমার কলেজের। ওর নাম ছবি মাইতি, ওর কথা আমি বলি সব জায়গায়, এখনও ওর সাথে আমার ও এখন অধ্যাপিকা ওই কলেজেরই। যেই কলেজে আমি বলছিলাম যে তুমি একটু আগে যার কথা ওখানকার প্রেসিডেন্টের কথা তোমায় বলছিলাম, তা ছবি মাইতি আমার কাছে প্রথম আমার কন্যা, আমি ওকে কন্যাও বলেছি। তারপরে আমার প্রচুর ছাত্রছাত্রী আমাকে ওই ওই জায়গাটা দিয়েছে, মানে ওদেরকে আমি যেহেতু একা থাকতাম, ওরা আসতো, এখনো ওরা যোগাযোগ মানে সেটা কোনো অফিসিয়াল নয়, কিন্তু না। ভালোবাসার তারপরে একটি সম্পর্ক। ছেলে আমার কাছে থাকতো, যাকে আমি ছেলে বলতাম, সেটি অন্য কলেজের ছেলে। আমি সেখানে সেমিনারে গিয়েছিলাম। তা হয় কি, খুব একটু গ্রামীণ অঞ্চল, খুব গরিব অঞ্চল। তো সে ছেলেটি আমাকে বলে আপনাকে মা ডাকবো। বললাম হ্যাঁ দেখো, আমার তো খুব ভালো লাগবে, আমি একা থাকি। তো সে আমার কাছে এলো, আর আমার কাছে যেই আসে তাকেই আমি আগে লেখাপড়াটা শেখাই। ওই ছেলেটিকেও খুব লেখাপড়া, জরুরি। হ্যাঁ খুব জরুরি, তাকেও শেখালাম। সে মাস্টার ডিগ্রি পাশ করলো।
মাস্টার ডিগ্রি পাস করার পরে আমি যখন প্রিন্সিপাল হলাম এবং সারা পৃথিবী যখন একদম মাথা নুইয়ে দিল আমার কাছে এসে, এবার সে নিজেকে কি মনে করতে শুরু করলো এবং সে মনে করলো বোধহয় আমাকেই সে প্রিন্সিপালটা বানিয়েছে যাকে। এবার কিছু লোক থাকলো যারা ও ভাবলো বোধহয় আমি দুর্বল একটা কাণ্ড, ওকে অবলম্বন করে আমি বেড়ে উঠেছি, তো ওকে সরিয়ে নিলে আমাকে আবার সরিয়ে দেওয়া যাবে। তারা ওকে কায়দা করে সরালো এবং ও সরলো। কেন ওর মনে হয়েছিল, ও আমাকে বারবারই বলতো যে সম্পত্তি কিছু লিখে দাও আমাকে। এক্ষুনি আমি কি করে লিখে দিই তোমাকে? এটা তো অন্যায়। না, এই অন্যায়টা আমার সাথে বা আমাদের মতো মানুষের সাথে সবসময় ঘটে, যে তোমার কেউ নেই। এটা তুমি ঋতুপর্ণের ইয়েতেই পাবে। ঋতুপর্ণের ওখানে গেছে, আমি নামগুলো বলছি না, এগুলো কাগজে বেরিয়েছে খবর। যারা গেছেন তারা খুব বিদগ্ধ মানুষ। তারা কি বলছে, এই ঋতুপর্ণের এই কাপগুলো গেরিয়ে নিলে হয় না? ভালো ভালো কাপে চা দিয়েছে ওদের। ঋতুপর্ণের ওই রকম একটা কাপ রাখার অধিকার নেই, যেহেতু ওর সংসার নেই। আর যারা গেছে তাদের সংসার আছে বলে তারা মনে করছে এই যে তৈজসপত্র, এই যে কাপ, এটা গেরিয়ে নিয়ে আমার বাড়িতে নিয়ে গেলে, এই যে জোনাকির মতো বা ওই পাখি যেমন নিয়ে গিয়ে জোনাকি কাটকে দেয়, এটা তো অন্যায়। জোনাকি সে স্বাধীনতা নেই যে আলো যার, ও জোনাকি কি সুখে ওই পাখা দুটি মেলেছ, বাবুই কি সেটা মানবে? বলে চল আমার ঘরে আলো দেবী চল। বোঝাতে পারছি কথাটা? তো সুতরাং কোনটা অন্যায় তুমি বলতে পারো না। না, এই স্বার্থটা তো না না, এই স্বার্থটাই তার কোনো কোনো মানুষের কাছে পরমার্থ। তা সে যখন এইসব কথা বলতে এলো তখন আমি বুঝলাম, আমি তাকে বললাম যে তুমি কিছু টাকা নিয়ে যাও, গিয়ে বিজনেস করো। তার আগে তার কুঁড়ে ঘরে, তারা মাটির ঘরে থাকতো। আমি নিজে থেকে আবাস যোজনার টাকা না, আমার নিজের টাকা থেকে তাকে আমি কিন্তু বাড়ি করে দিয়েছি, পাকা বাড়ি, তার তার গ্রামের বাড়িতে। মানে আপনি মা বলেছেন নিজেকে, মায়ের দায়িত্বও মায়ের করেছেন। দায়িত্ব করেছি, বা ও আমাকে মা ডাকতো। ওই মা ডাকাটা তো অনেক মহার্ঘ, সহজে কি আর মা কেউ ডাকে? এই আমরা বড় মা করি, বড় মাকে ডাকি, কত ভিড় বড় মার কাছে। হ্যাঁ, তার স্বার্থ নিয়েই তো যায় বড় মার কাছে, হ্যাঁ, চাইতে চাই। যে বড় মা, হ্যাঁ লোকেই তো, যে বড় মার নাম করুন কালকে আপনার ঘর ভরে যাবে। তো এখন এও সেটা ভেবেছে আর কি, যে আমার যা কিছু কষ্টার্জিত অর্থ সেটা সব ওই পাবে। আমি ওকে বললাম তুই পাবি, কিন্তু তুই ওয়েট কর, আমার রিটায়ারমেন্ট আসুক। তারপর বাবা মা এসে বললো ওর বিয়ে দিন। আর হ্যাঁ দিন, ওর বাবা মা ছিল তো, নিজের বাবা, মানে বায়োলজিক্যাল বাবা মা। তাহলে হ্যাঁ দিন বিয়ে, কিন্তু বউকে আমার কাছে রাখতে পারবো। কারণ আমি তখন থেকে দেখছি ও আস্তে আস্তে ও মদত পাচ্ছে বাইরে, যেখানে ও আর ওর বউ এসে দুজনে আমাকে ঠ্যাঙাবে আর কি। মানে ওর তখন আমার গায়ে হাত তুলতে শুরু করে দিয়েছে। তখন ওর বাবা বলে, কেন আপনি বউয়ের সেবা নেবেন না? আলাম না, এখনও কারো সেবা নেওয়ার মতন তো ঈশ্বর আমাকে ভাগ্য দেননি, আমার কারো সেবা দরকার নেই, আমি যেন লোকের সেবা করতে পারি। রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, বারবারই বলেছে যে মানে জীবকে শিবের মতো সেবা করো। তা আমি সেভাবেই করবো, আমি সেবা করবো, সেবা পেতে ইচ্ছুক নই। আপনার ছেলে, আপনি বউয়ের সেবা পান। তারা তখন বলল যে না, বউ কিন্তু ওর কাছেই থাকতে চাইবে। তাহলে তো আমার কাছে রাখতে পারবো না ওকে। যদি এখন, তখন ও আমাকে বলছে যে ও আমার কাছে কাজ করতে এসেছে, মাইনেও দিতাম ওকে মাসে, কেন ওর বাবা মার কিসে চলবে। তা আমাকে মাও ডাকবে, আবার বলবে ও কাজের লোক। এই দুটোকে কি, মানে আমার মতন মানুষদের যে কত সহ্য করতে হয় ভাবতে পারবে না। মানে সে আমরা একটা আপনার বেওয়ারিশ সে আপনার বেওয়ারিশ গায়ে হাত তুলেছে, হ্যাঁ, এমনও হয়েছে? একাধিকবার, শুধু আমার গায়ে নয়, অনেকের গায়ে। মানে আমার বাবার যে মেয়েটি কাজ করতো, বাবার আয়া ছিল আর কি, ভদ্রমহিলা, বাবাকে দেখতেন 24 আওয়ার্স, তাকে পর্যন্ত সে রাত্রিবেলায় হই হই কাণ্ড, বাবাকে সে হাত ধরে, তখন বাবার 97-98 বছর বয়স, বাবাকে হাত ধরে টেনে তুলছে, আমি এক্ষুনি থানায় যাব। এটা হয় গো, মানে একটা মানুষ না পাওয়া থেকে পেয়ে। এবং তারপরে সে তো এখনও অনেক, মানে আমার নামে একটা কেস হয়েছে, আমি একটি বাচ্চাকে চুরি করেছি, বাচ্চাটির বয়স 17 বছর 7 মাস। এবং এখন আমি আমার যে লয়ার তার সাথে কথা বলে, বা আমি তার আগেই বুঝেছি যে এটা তার কনস্পিরেসি। সে আমার ফোন টোন পড়ে থাকতো, ইউজ করেছে করে, যদিও কেসটা এখন প্রায় 10 বছরের কাছাকাছি হতে চললো। রোজই আমার সঙ্গে আরেকজন অ্যাকিউজ করেছে একজনকে, মানে এই যে যাকে অ্যাকিউজ করেছে সে আবার সেই বিখ্যাত পেশাটি করে আর কি। তাকে খুঁজে পাচ্ছেন না পুলিশ আমাকেও প্রথমে খুঁজে পাননি। আমি গভর্নমেন্ট সার্ভিস করি, তাও পুলিশ আমায় খুঁজে পাননি, এবং আমার কাছে কোনো কোর্টের চিঠি আসেনি। যেটা এলো শেষ পর্যন্ত, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট এলো। এটা এলো তোমার 2021 বোধহয়, 21-এ। তারপর সেটা থেকে আমি বেল পেয়ে সেই বেলে চলছি। বাবার তো শ্রীফল বেল, এখনো চলছে সেই সেই কেস? কেসটা কিন্তু চলছে, এবং তাতে কিন্তু আমি খুব ভালো মতন জানি এই ছেলেটি ইনভলভড আছে। মানে এই সমস্ত জিনিস, এই যারাই কেসটা করেছে, সাজিয়েছে কেসটা, তার সঙ্গে সমস্ত রসদ জুগিয়েছে। হ্যাঁ, মানে আসলে ঘটনাটা হচ্ছে যে ওকে আমি যখন ছেলে ডাকতাম, তখন কিছু মানুষ, আমার মতন মানুষ, তাদের সাথে ওর ইন্টারাকশান হয়, তারা আমার কাছে আসতো, আমিও তাদের কাছে যেতাম, মানে যেমন হয় আর কি।
তারাও খুব দেখাতো, কবিতা লেখে, এ লেখে, তা লেখে। তাদেরই একজন একদিন বলছে যে, "কে হিজড়েদের আবার ছেলে? তোর আবার ছেলে কিসের? ছেলে না এগুলো।" কারণ ওরা মনে করে একজন পুরুষ শুধু যৌনসঙ্গী হতে পারে এরকম মানুষদের, হ্যাঁ? এবং এইটা ওরা বিশ্বাস করে। কেন ওরা একটা একটা আন্তর্জাতিক যৌন চক্র, যেখানে HIV, হ্যানা-ত্যানা কত কিছু নাকি এদেরই হয়, আর কারুর হয় না, হ্যাঁ? তা এইগুলো তো আমি বলেছি বহুবার। তার জন্য আমাকে মার খেতে হয়েছে। আমি তোমায় বলছিলাম একটু আগে যে আমাকে শিয়ালদা স্টেশনে মেরে শুইয়ে রেখে দিয়েছিল। HIV তো সবার হয়, শুধু কি ট্রান্সজেন্ডারদের হয়? না। হয় না। এমনকি সমকামিতা বলতেও ট্রান্সজেন্ডারদের দিকে আঙুল তোলা হয়, যে এরাই সমকামী, হ্যাঁ? যেহেতু একটা আলাদা রকম এই কুয়ার, হ্যাঁ, কোয়ার কমিউনিটি তো তৈরি করা হ্যাঁ, কোয়ার হয়েছে। কমিউনিটি তুই ভাবো কিসের কোয়ার? আমি ক্যালকাটা কোয়ার জানতাম একটা সময়। এটা কোয়ার না, এটা কুয়ার, হ্যাঁ? কোয়ার 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 মানে হচ্ছে অদ্ভুত, মানে আজীব আর কি, হ্যাঁ? তা আমি এইগুলো বুঝি না, যে আমি তো কোথাও আজীব মনে করি না নিজেকে, হ্যাঁ? তা আমি কেন কোয়ার কুয়ার কথাটাতে ভীষণ আপত্তি করি, অপমান মনে করি একজন ট্রান্সজেন্ডারকে কুয়ার বলে দেওয়াটা। তো যাই হোক, তাকে বলা হলো এরা আবার ছেলে। তখন আমি, ওর ছেলেটি তো দেখো গ্রাম থেকে এসেছিল। এবার সে আমাকে বলি, কি বলছে? আমি খুব আহত হলাম যে ওর সামনে এই কথাগুলো যে বলা উচিত নয়। এবং ছেলেটির গায়ের রং ফর্সা ছিল, এবং এদের হাঙরের মতন একটা যৌন প্রবৃত্তি, যে সবসময় খাবো, আগ্রাসী নীতি। তো যাই হোক, তারপরে তো আমি বাঁচিয়ে চলতাম, কিন্তু দেখলাম ওই ছেলেটিও ক্রমশ ইদানিংকালে ওর একটা এরকম মানুষের সাথেই বিয়ে করেছে। সেখানে শুনেছি আর কি, আমি তাকে দেখে চলে গেছে অনেক দিন, কিন্তু এই কেসটা করে দিয়ে গেছে, হ্যাঁ? এবং অবশ্যই আমি একদম শিওর, যে নিশ্চিত ও যেহেতু ভেতরে ছিল, নাহলে আমাকে জড়াবেটা কি করে? আমার ফোন ও ঘাঁটতো, সমস্ত কিছুই, মানে আমার ফুল ফুল অ্যাক্সেস ছিল। অ্যাক্সেস ছিল। খুব স্বাভাবিক, আমার বাড়িতে আমি একা থাকি, হ্যাঁ, আপনি আর যাকে ও আমাকে সন্তান তার বলছি, তো হ্যাঁ, অ্যাক্সেস অ্যাক্সেস থাকবেই। থাকবেই। তারপরে আমিও কিন্তু সহজে ওকে অবিশ্বাস করিনি। আমি অনেক পরে অবিশ্বাস করেছি, যখন দেখছি যে মানে আমার মানে আমি কোন কনস্টিটিউশনতে ভোট দিই, এগুলো পাচ্ছে কোত্থেকে? যে আমার এগেনস্টে যারা সাজানো কেস করবে, তাকে তো সাজাতে গেলে তথ্যগুলো পেতে হবে আমার সম্পর্কে। সেই তথ্যগুলো সে কোথায় পাচ্ছে? তারপরে আমাকে একজন ট্রান্স ওম্যানই খবর দিল যে, হ্যাঁ, ও তো তোমার নামে গিয়ে ওই তোমাদের যে দলপতি, একজন, আমাদের দলপতি কেউ নয়, কেউ একজন আছেন, এমন একজন মানুষ কলকাতায়, যিনি, তার সঙ্গে ও যোগাযোগ করে তারপর মূল স্রোতকে নিয়ে নাকি এটা করেছে আর কি। কেসে করেছে, এখন কেস করেছে, আইনের কথা বলবে, আইনের মতো চলবে এটা মনে করি। তো চলছেও, সে কেসটা চল। কিন্তু এরকম যন্ত্রণার, যে আমি কারোর বাচ্চা চুরি করলাম না, অথচ আর বাচ্চা মানে সে 17 বছর 7 মাস তার তখন বয়স। যথেষ্ট বড় তাকে সে। কে চুরি করবে বলো দেখি? তাকে চুরি করা সম্ভব? সে তো আঁচড়ে কামড়ে দেবে, হ্যাঁ। আর কিন্তু আপনি চুরি করে করবেনই বা কি? চুরি করে নাকি তাকে, আমি দেখলাম খবরের কাগজে দিয়েছে যে বৃহন্নলা বৃত্তিতে তাকে আমি প্রবেশ করিয়েছি। মানে আমি হচ্ছি তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর কি, হ্যাঁ। মানে আশ্চর্য লাগে, মানে বৃহন্নলা আপনি নিজে প্রফেশনটা হয়ে অন্য তাকে, প্রফেশনের সাথে হ্যাঁ, যুক্ত, আপনি নিজে পড়াচ্ছেন করাচ্ছি না। মানুষজনকে। আমার নাকি ওটা ওপরে ভেক, মানে ওটাই ভেকধারী, ভেতরে আমি এইটা করি। এবং আমি যখন ঝাড়গ্রামের কলেজে পড়াই, তখন এই ট্রান্সজেন্ডার কমিউনিটির একজন, আমি জানতাম না, সে এত ঈর্ষান্বিত আমার প্রতি, হ্যাঁ। তাকে আমি নবনীতা দেবসেনের সঙ্গে আলাপ করে দিয়েছিলাম। ও নবনীতা দিকে গিয়ে বলেছে, ও বাবা, মানবী সাংঘাতিক, ও আমাকে মেরে ফেলতে চায়। সেটাও আমাকে নবনীতাদি সরাসরি বলেননি, আমি আবার আরেকজন কবির মুখ থেকে শুনলাম। মানে শুনে তো অবাক হয়ে গেলাম যে কীরকম সংস্কৃতি। পরে দেখলাম সে একটা কি বাংলা বাজার বলে ওই সময় সিপিএমের সময় কাগজ বেরোতো, তাতে লিখলো যে মানবী বন্দ্যোপাধ্যায় তো 320 টাকা নিয়ে দেহ ব্যবসা করেন। আমি তখন ঝাড়গ্রামের কলেজে পড়াই, সারাদিন ঝাড়গ্রামেও নয়, ঝাড়গ্রাম থেকে 27 কিলোমিটার ভেতরে, অন্ধকার, 5টার পর তখন অন্ধকার সেখানে, তখনকার কথা বলছি, মানে এটা তোমায় বলছি 1995-96 সালের কথা, মানে আজ থেকেও বহু বছর আগে। সেই কথাটা লিখে দিল, হ্যাঁ। তাতে আমার কিচ্ছু এলো গেল না। তারপর আমাকে মেরে শুইয়ে দিল, ওরাই মেরে শোয়ালো, যে তুই কেন লেখাপড়া শিখবি, তুই কেন চাকরি করবি, তোর এত সাহস, তোর তো ঢোল বাজানো উচিত। মানে উঠতে দেবে না? সেটা বুঝি না, মানে উঠতে দেব না, এই সুস্থ বুদ্ধিও ওদের আছে কি না। মানে ওদের পেছনে কোনো ওঠা লোক আগে থেকে আছে, যারা মেন স্ট্রিম, তাদের মদতেই ওরা এটা করেছে বলে আমার মনে হয়েছে আর কি। মানে আপনি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার সঙ্গে তো আরো কিছু মানুষ উন্নত হতে পারে, তারা না, এগোতে পারে। শোনো, আমি তো লেডিস কম্পার্টমেন্টে একজন আসছি, এক মহিলা আমার সাথে খুব কথা বলে, আপনার সাথে না আমার একটু কিছু সিরিয়াস কথা আছে। আমি কী কথা আছে? পরে স্টেশনে বলছে, না আমার কিছু আপনার মতন গুন্ডা বাহিনী দরকার। আমি অনেক দিন আগের কথা বলছি এসব। আমার একটা বাড়ি খালি করতে হবে, আপনি দিতে পারবেন এরকম কিছু হিজড়েকে, যারা বাড়ি খালি করবে? কারণ তাদের মাথায় ঢুকে আছে এইসব মানুষগুলো হুজ্জুত করে, লোকের বাড়িতে গিয়ে গণ্ডগোল করে, নোংরামি করে। মানে কাউকে পর্যুদস্ত করতে হলে এইসব ভাইরাসগুলোকে নিয়ে গিয়ে করো, উৎপাত করো।
তখন আমি বললাম, ক্ষমা করবেন, আমি কিন্তু একটা কলেজে পড়াই। তারা বিশ্বাসই করে না আমি কলেজে পড়াই। তখনকার কথা বলছি, যখন প্রথম আমি উঠে আসছি। ধুস, কলেজে পড়ান, এই কলেজে পড়ি ক পয়সা পান? আমাকে বলছে, হ্যাঁ বলেন একটা ভালো কলেজে পড়ান। মানে একজন প্রফেসরকে এই প্রফেসরকে, হ্যাঁ। কথা আরে বলছে। আমি আর এরকম অভিজ্ঞতা যে কত আছে, তুমি বলো না যে জীবনের জার্নি। আমি একদিনকে আমি ওখান থেকে খড়গপুর থেকে লোকাল ট্রেনে আসতাম। যারা আমার সঙ্গে আসতেন সে মহিলারা সব স্কুল টিচার, হ্যানা তেনা অনেকে আছেন। তারা এখনও আমি জানি মনেও রেখেছেন আমাকে। একজন ঘুগনি বিক্রি করতেন মহিলা, আমার খুব ভালো লাগে। অনেকটা জার্নি, 3 ঘন্টার জার্নি খড়গপুর থেকে হাওড়া আসতে। তো একদিন এক বৃদ্ধা মহিলা, বেশ সফিস্টিকেটেড, কলকাতারই, উঠে দাঁড়িয়ে আছেন, অন্য মাঝখান থেকে উঠেছেন, যে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আর তার মেয়েরও তখন প্রায় তোমাদের মতন বয়স, আর ভদ্রমহিলা হয়তো আমার মতন বয়স, এরকমভাবে। আবার আমরা তো স্ট্রং, তিনি থরফর করে কাঁপছেন। তাই আমি বসুন বলে ওকে বসতে দিলাম। বসতে দেওয়ার পর উনি বলছেন, ওরে, এ তো ইচ্ছে করে জায়গাটা করেছিলে, এ তো অন্য জিনিস। এই তুমি জায়গাটা কেন অধিকার করেছিলে? এটা তো আমি অকুপাই করেছি, এটা আমারই জায়গা। মানে ও মনে করছে আমার বসার অধিকার কি নেই। অকৃতজ্ঞ। হ্যাঁ, অকৃতজ্ঞের কথা বলছি না, আমি বলছি যে কি অমানবিক ব্যাপারটা। তো এবং তিনি বৃদ্ধা, কিন্তু তার মাথায় ঢুকে আছে সিটে বসার অধিকার আমার নেই। মানে আমি এটা অনেক আগের কথা বলছি। তখন আমি বললাম, আমি কিন্তু খুব স্ট্রং ছিলাম, মানে ভীষণ স্ট্রং ছিলাম। হ্যাঁ, আমি তখন বললাম, মাসিমা আপনার তো মেনোপজ হয়ে গেছে, তাহলে আপনিও তো এখন মেয়ে নন। হ্যাঁ, তাহলে আপনি বা সিটে বসে, আপনি তো আমার মতনই হয়ে গেছেন। হ্যাঁ, তাকে কিন্তু আমি আঘাত দিয়ে বোঝাতে চাইলাম। তার মেয়ে ছিল, তার মেয়ে বলছে, ক্ষমা করুন, ক্ষমা করুন। না, আপনিও বুঝুন, আপনি একজন মহিলা, আর এটা মহিলা কম্পার্টমেন্ট। তো উনি কখনো আমাকে, আমি তাকে ভালোবেসে শ্রদ্ধা করে আমার জায়গা দিলেন জায়গা বসার দিলাম। জন্য। তিনি এই কথাগুলো আমি কিন্তু বলতাম না। আজকে বলছি, কেন তুমি এই বারবার বলছো না এই ছেলের কথা? আমি কিন্তু জেনেইছি প্রত্যেকটা মানুষ আমাকে ঠকাবে ঠকাবে ঠকাবে। মানে যে খাঁচায় আমাকে রাখা হবে আমার মতো মানুষ মনে করে, তারাও আমাকে কামড়ে ছিঁড়ে খাবে। ব্রয়লার মুরগিগুলোকে দেখো না, সবাই জানে আমাকে কিন্তু জবাই করবে, কিন্তু ও ওকে কামড়াচ্ছে, ওকে ঠোকরাচ্ছে। এটা কিন্তু হয়ে থাকে। মানে এই মানুষকে যখনই খাঁচাবদ্ধ করা হয়। হ্যাঁ, এটাই দিদি আপনার সাথে যেটা আমার কথা হচ্ছিল, এটা আমার ব্যক্তিগত মত। যখন একজন মানুষ রূপান্তরিত হয়ে যাচ্ছেন, তখন তাকে আর ট্রান্স বলার না, কি প্রয়োজন? রূপান্তরিত তো তুমি এটা বলছো তার শারীরিক ভিত্তি দিয়ে, কিন্তু যিনি অন্যভাবে যে সভ্যতার রূপান্তর আনছেন, তিনি একজন কলেজে পড়াচ্ছেন, তিনি এডুকেটেড হচ্ছেন, সেই রূপান্তরটা আগে দেখা হোক। হ্যাঁ, তাকে তার তো অনেক তাকে তাকে অবদান কেন সমাজের তাকে কেন প্রতি। বলা হবে তুমি ঢোল ধরছো না কেন, তুমি ভিক্ষা চাইছো না কেন? আর শুধু তারা বলছে না, সে যেখানে চাকরি করতে যাচ্ছে সে মেন স্ট্রিমও তাকে বলছে, যাও যাও, ঠেলছে ওদের, ভাই তোরা নিয়ে যায় একে। মানে মানে এগুলো আপনাকে সহ্য করতে হয়েছে? সহ্য করেছি কিনা জানি না, এগুলোকে আমি প্রত্যক্ষ করে, মানে এগুলোর মুখোমুখি তো প্রতি মুহূর্তে হয়েছে, এখনও হচ্ছি না তা নয়, হই, কিন্তু খুব বুদ্ধি করে করে এড়িয়ে চলি। মানে ওই বলে না যে বল কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতে হয় গোল জীবনের করতে গেলে। অভিজ্ঞতা। হ্যাঁ, জীবনের অভিজ্ঞতা, এটা হবেই। আমি যদি এই ব্যাপারটা না থাকতো, আমি আরও বেশি অ্যাচিভ করতাম আমার মনে হয়। এই ব্যাপারটার জন্য আমি অ্যাচিভ করতে পারিনি। মানে আটকে গেছেন অনেক অনেকটা জায়গায়। আটকেছি, বহু জায়গায় আটকেছি, আটকানো হয়েছে আমাকে। প্র্যাকটিক্যালি একটা মানুষ, আমার ব্যক্তিগত মত, যে একটা মানুষকে, সে পুরুষ সে নারী সে যাই হোক না কেন, মানে এগুলো এগুলো আলটিমেটলি এগুলো তো সে কথার কথা না। মানুষ। না, নারীর জন্য আলাদা এখানে মোক্ষম লাঠি আছে, পুরুষের জন্য আছেই আছে। তুমি বলো না, এই যে কিছুদিন আগে একজনকে দেখলাম গান গাইতো, সে বিষ টিস খেয়ে একসার কাণ্ড। হ্যাঁ, সেটা খুব নিউজ হলো। হ্যাঁ, কিন্তু কোনো পুরুষ যদি, এবং তার জন্য এখন পুরুষ অধিকার রক্ষা সমিতিও এসেছে, তারাও করছে। এই যে ব্যালেন্স করে চলা, সুতরাং মেয়েদের ওপর অত্যাচারটা কিন্তু থাকেই, তারপরে আবার পুরুষদের ওপর অত্যাচারটা নিয়েও কথা হয়। সুতরাং নারী পুরুষের মধ্যে, কিন্তু সবচেয়ে বড় কথা, নারী পুরুষের মধ্যে তুমি ব্যালেন্স করলে, দুজনের মধ্যে ব্যালেন্স করে, এই তিনজন এসে গেলেই তো মুশকিল। এই তৃতীয় শক্তি, আমাকে অনেকে লেখে, আপনি তৃতীয় নারী বলবেন, নাহলে বলবো না কে, যেটা আমি সত্যি সেটাই তো বলবো। যখন আমাকে গভর্নমেন্ট থেকে থার্ড জেন্ডারের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাহলে গভর্নমেন্টের কোনো দায় নেই যে সেই থার্ড জেন্ডারদের জন্য কিছু করার, মানে কোনো ব্যবস্থা করার? আমি পুরো ভারত সরকারের, ভারতের কথা বলছি, মানে আমি বলছি না যে শুধু বাংলার কথা, না না, এটা তো ওভারঅল পুরো দেশের ওভারঅল কথা। পুরো দেশের কথা। এবং গভর্নমেন্ট যখনই করতে চায় তখনই একটা কোথা থেকে বাধা এসে যায় যে না, করতে দেবো না। গভর্নমেন্ট তো চেয়েছিল যে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দিলেও যথেষ্ট ছিল আমার মনে হয়, কারণ তারা একটা কোথাও স্বীকৃতি পেত যেখান থেকে তারা চাকরি বাকরির জায়গাটাতেও অ্যাচিভ করতে পারতো। এবং আমি আজ থেকে বহু বছর, আমি 95-96 সালের কথা বলছি, আমি যখন মেদিনীপুরে চাকরি করতে গেলাম, তখন একটি কলেজ, ওখানে বেলদার ওদিকের একটি স্কুলে একজন অন্ধ মেয়ে চাকরি পেয়েছিল, তাকে কিন্তু চাকরিটা দেওয়া হয়নি প্রতিবন্ধী বলে। প্রতিবন্ধী কোটাতেই যদি সে চাকরি পায়, সেখানেও কিন্তু মুশকিল আছে। এবং সেই মেয়েটি পরে কেস করে চাকরিটা পায়।
এবার তুমি ভাবো একজন মেয়ে ওই যে 11টা থেকে 4টে একটা স্কুলে থাকবে, কেউ তাকে জল ছোবে না, তার পাশে বসবে না, তাকে, এটা তো দিনের পর দিন এটা সম্ভব নয়, কিন্তু সে এক ঘরে করে তাকে রাখা। এক ঘরে করে, কেননা সে, প্রথম কথা সে অন্ধ, দ্বিতীয় কথা সে মামলা করে চাকরিটা পেয়েছে। তাহলে ওইরকমভাবে বেঁচে থাকা, আগে তো বাঁচবে তারপর তো চাকরি করবে মানুষ, আগে তো তুমি বাঁচবে, সার্ভাইভ করবে, তাই না? তবে তো তুমি চাকরি করবে। তাই প্রতিবন্ধী হলেও যে খুব সুবিধে হতো তা নয়। দিদি, যারা ট্রান্স ওমেন বা ট্রান্স মেন রয়েছেন, তাদের জন্য চাকরির দরজা কি বন্ধ? একেবারে তো বন্ধ নয়। অনেক মানুষ কিন্তু পড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। খুব কম, মানে সংখ্যায় কম। হাতে কম, মানে একেবারে নগণ্য, হাতে গোনা। প্রথম কথা, ট্রান্স ম্যান বা ট্রান্স ওম্যান একবার হয়ে গেলে না, মানে এই জোকারের চাকরির মতো, তুমি জোকার হয়ে গেছো, আর তোমার কিছু, মানে এই যে, মানে নিজেকে বের করে আনলেই, অনেক মানুষ ট্রান্স আছে কিন্তু ছেলে বা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কিন্তু অসুবিধা নেই। যে কাম আউট করবে অসুবিধাটা তার জন্য সত্যিই চাকরির রাস্তা বন্ধ। মানে যারা ডিক্লেয়ার করবে। হ্যাঁ, তুমি দেখো না, তুমি একটা যে এত বড় স্টুডিও চালাচ্ছ, একজনের ট্রান্স আছে? পৃথিবীর কোথাও একটা দেখাও, ওই যে এত ইউনিভার্সিটি কলেজ, কোথায় ট্রান্স? ট্রান্স মানুষ তো অসংখ্য। ওই যে তোমরা কী সব বলো, LGBTQS Z Y Z, তাহলে আমি দেখি সাধারণ মানুষই নেই। এতগুলো বর্ণ যদি ঢুকে যায়, তাহলে সবই তো দেখি, সবাইকে তো এক জায়গায় নিয়ে চলে এসেছে, সব রকমের সব রকমের মানুষকে নিয়ে মানুষই এক নাকি জায়গায়। তাহলে এবার যেহেতু ট্রান্সজেন্ডাররা ভীষণ ভিজুয়াল, মানে দেখে বোঝা যায় ট্রান্সজেন্ডার, যেটা হোমোসেক্সুয়াল, হ্যাঁ না, তারা এদেরকে আসেক্সুয়াল, এদেরকে নাকি বোঝা যায় না। তো এবার তাকে দেখলেই তো চাকরি দেবে না। এবং এই যে সরকার একটা করে কার্ড দিয়েছে, প্রথমে ট্রান্সজেন্ডার কার্ড, তারপর হচ্ছে তুমি ওম্যান কার্ড, হ্যাঁ, ট্রান্স ওম্যান কার্ড। এই কার্ড দিয়ে থাকাতে এই যে SIR-এর লোকেরাই জানে না যে এই কার্ডগুলো সরকার দিয়েছে। আমি তো প্রথমে প্রশ্ন করেছিলাম ইলেকশন কমিশনকে, আমাকে ডেকেছিল ওদের একটা সভাতে, আপনারা চাইছেন ট্রান্সজেন্ডারদের ভোট, যেন তারা ভোট দিতে আসে, তারা নাগরিক, তাদের প্রতিভূদেরকে বলুন প্রত্যেকটা পার্টি থেকে ট্রান্সজেন্ডার প্রার্থী দিক, তাহলে তো বোঝা যাবে যে তারাও জনপ্রতিনিধি হতে চায়, বা হওয়ার যোগ্যতা আছে বা হওয়ার অধিকার আছে মানুষ হিসাবে। সেটা হওয়া উচিত কিনা, যদি এমন নারীকে দেওয়া হয়, পুরুষকে দেওয়া হয়, সেরকম ট্রান্স মানুষদেরও তো দেওয়া উচিত। অবশ্যই। সমস্ত পার্টি থেকে দেওয়া হবে। তা সেটা তো ইলেকশন কমিশনের হাতে, ইলেকশন কমিশন তো করতে পারে, ব্যাপারটা করেছে কোনোদিন করেনি। আপনি যখন এই প্রশ্নটা করলেন, উত্তর কি এলো? উত্তর কী হলো? ওই উত্তরগুলো তো মানে ধূপের ধোঁয়ার মতো উড়িয়ে দেওয়া হয়, ওগুলো আর উত্তর হয় না কোনো। হ্যাঁ হ্যাঁ, কেন আমি তো বলছি, সে আমার বাংলায় বলছে, এটা ইলেকশন কমিশন তো বাংলার না, গোটা ভারতবর্ষের। আমি তো তাদের মতে বুদ্ধি দিতে পারি না, তারা তো নিজেরা সবটা জানেন। এবং গভর্নমেন্টের এই কার্ড যে আমরা পাচ্ছি সেটা তো ওরা জানে, এবং ওই কার্ডগুলো কোনো কাজেই না। এসআইআর করার সময় তারা নিজেরা জানেই না যে এরকম কার্ড আছে, কারুর থাকতে পারে। তাদেরকে আমাদেরকে মানে শিক্ষিত করতে হচ্ছে, যারা আসছেন জানতে, যে এই কার্ডটা কিন্তু ইস্যু হয়েছে আমাদের জন্য। তো এইটা তো খুব কষ্টের একটা জায়গা না? মানে সে তো বটেই, মানে একটা স্বীকৃতি যদি না পায়। এবারে ওই কার্ডটা দেখিয়ে যখন কেউ চাকরিতে যাবে, আগেই ওকে ক্যান্সেল করবে, যে একে আগে সরাও। আপনি যেটা বলছিলেন যে কোর্টের রায় আসার আগে একটা অন্য বরঞ্চ পরিস্থিতি ছিল, না, বর্তমানে হ্যাঁ পরিস্থিতিটা আরো অন্য রকম হ্যাঁ, এটা হয়েছে। হয়েছে আমার মনে হয় এইডস রোগটা একমাত্র নাকি ট্রান্সজেন্ডারদেরই হয়, আর কারুর হয় না, এরকম একটা চালু প্রবাদ আমাদের এখানে। এইডস রোগ আসার পরই এদের নিয়ে সবাই মেতে উঠলো সমাজসেবা করবে বলে। তবেই তো ওই যে গতর খাটিয়ে খাই, শ্রমিকের মর্যাদা চাই, বড় বড় গাল ভরা কথা বলে ওই মেয়েগুলোকেও আলাদা, ওদের গলায় ঝোলানো, কারণ পুরুষের নাকি হয় না। অথচ আমি IIT থেকে এইডসের ট্রেনিং নিয়েছিলাম, তখন আমি প্রথম কলেজে জয়েন করেছি, ঝাড়গ্রামের কলেজে। তা IIT-তে ওরা প্রজেক্ট করেছিল, তো সেখানে পরিষ্কার দেখা গেল পুরুষই ধারক বাহক, হ্যাঁ, অবশ্যই। কিন্তু পুরুষকে কিন্তু কোথাও আইডেন্টিফাই করা হয় না, করা হয় মেয়েদের। এবং কোথাকার মেয়েদের? যারা রেড লাইট এরিয়ার মেয়ে, তাদেরকে করা হয়। তার মানে একটা জায়গা তৈরি করা হয়, একটা অন্ধকার তৈরি করা হয়, নাহলে ম্যালেরিয়া হবে কি করে? একটা বদ্ধ জলাশয় তো দরকার, মানে কাউকে না দরকার কাউকে এগুলো। দোষ দিতেই হবে। হ্যাঁ, নাহলে মাছ খাবে, মাছ খাবে, নাহলে মাছের চাষ হবে কী করে? মাছের ডিম খাবে, লাভা খাবে, ইকোসিস্টেম ব্যাপারটা। কেউ কাউকে খেয়ে খাদ্য সম্পর্কেই তো বাঁচে মানুষ। আমার এখানে দুর্বার ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট, উনি এসেছিলেন পডকাস্টে, ওনার সাথে আমার কথা হচ্ছিল। আচ্ছা, তখন উনিও বলছিলেন যে আমাদের তো অনেক, মানে আমাদের কেন স্বীকৃতি দেওয়া হবে না, এটা ওনার বক্তব্য ছিল। এইটা তো তুমি জানোই, একজন মহিলা হয়ে ওদের স্বীকৃতি দিলে, তাহলে তো ওদেরকে, মানে এই যে একটা মেষবাড়ির ভাত, গার্হস্থ্য সংসার ছেলেদের কাছে, তো ওরা তো হোটেলে খেতে যায়, তো হোটেলকে যদি গৃহস্থের সার্টিফিকেট দিয়ে স্বীকৃতি দেয়,
তাহলে তো হোটেল, ওই যারা হোটেল আর ঘরকে আলাদা করেছে তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে না? ভাবতেও কেমন লাগে, তাই না? না, এটা ভাবো, একটা মেয়ে হয়ে তো ভাবো, তুমি ভাবা তো উচিত। মানে আমরা ভাবি, আমরা গোপন করে রাখি, কিন্তু গোপনও কথাটি রবে না গোপনে, উঠিবে ফুটিয়া নীরব নয়নে। না, ওই পডকাস্টটা করার পর অনেক মানুষ যেরকম ভালো বলেছেন, অনেক মানুষ প্রচুর গালমন্দও করেছেন। সে তো গালমন্দ, মানুষ তো অন্তরাল থেকে মানুষ গালমন্দটা বেশি করতে ভালোবাসে, এই কারণেই যে গালমন্দটা যে করছে তাকে তো দেখা যাচ্ছে না, সে তো অনলাইনে করছে। অনলাইনে গালমন্দটা আসবে তো বটেই, হাওয়াই চটি আসবে, অনেক কিছু আসবে, ছুরি দিয়ে মারবে, ছেঁড়া জুতো মারবে, তো মারবে মারবে, সে তো। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। না, ভাবনা কমানোও চলবে না, মানে ভাবনাটা তো না, রাখতে ওইটা হবে। ভাবনা বলতে ওই ভাবনার কথা বলছে না, বলছে তো ওই যে কষ্টের ভাবনা, ফ্রাস্ট্রেশনের ভাবনা, হ্যাঁ, ওটাও তো ভাবনা। একদম সখী একদম। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে কয়, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সত্যি তাই, ভালোবাসা সত্যিই যাতনাময়। এই ভালোবাসার জন্যই তো মানুষের এত সমস্যা না, আজকে বর্তমান সময়ে। যাতনারও তো প্রয়োজন আছে। ওই যে রবীন্দ্রনাথের গানে আছে না, ওই যে আরো প্রেমে মোর আমি ডুবে, আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। এই যে অনেক বেদনাতেই থেকেই চেতনা আসবে, বেদনা পাওয়ারও দরকার আছে। চেতনার খুব প্রয়োজন দিদি, আমাদের বর্তমান সময়ে চেতনার খুব প্রয়োজন। এই যে আপনার কথাগুলো শুনেও আমার মনে হচ্ছে আপনি এমন একজন মানুষ যিনি সমাজে একটা এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে চেয়েছেন যেখান থেকে আপনি কিছু মানুষের ভালো করতে পারেন প্র্যাকটিক্যালি। একজন অধ্যাপক, সে সবটা করতে পারে, মানে সে ভালো করতে পারে ঘটনা সমাজের হচ্ছে জন্য। সকালের যে সূর্যটা ওঠে, সেই সূর্য তো যে বলে না, সূর্য উঠে বলে তারে ভালো আছো ভাই, প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠে বলে তারে ভালো আছো ভাই। সুতরাং সূর্যের ওই কাজটাই সূর্য মনেই রাখে না সে ভালো করছে কি খারাপ করছে। এবার অনেকের কাছে সূর্য খারাপ, তোর পেঁচা চোখে করব কি বল সূর্যেরই ওই আলো এনে, তো পেঁচা চোখে তো সূর্যের আলো আনা যাবে না। তা সুতরাং সূর্য কিন্তু অত ভেবে করছে না আমি ভালো করছি কি মন্দ করছি, সূর্যকে সিস্টেম যা করে দিয়েছে মহাজাগতিক সিস্টেম, সে সেভাবে চলছে। মহাজাগতিক সিস্টেম আমাকেও সেরকম করে দিয়েছে। এবার কিছু কিছু পেঁচা চোখে সে আমায় ঠুকরোচ্ছে, আমাকে চটি চাটা বলছে আমি বললাম, হ্যাঁ চটি চাটতে আমার খুব ভালো লাগে। চটি যে চাটার জিনিস, এই অনুপ্রাসটা যে তোমাদের মাথায় হয়েছে, চয়ে চটি চয়ে চাটা, এটা আমার কাছে খুব আনন্দের। মানে চয়ের চলচপলার চলিত চমকে করিছ চরণ বিচরণ, কোথা চম্পক আবরণ, আমি সেই চম্পক আবরণটা পেয়েছি। আপনি এত সুন্দর করে কথাগুলো বলেন, মানে আপনার সামনে বসে আমি শুনছি আর অবাক হচ্ছি যে একটা মানুষ কতটা পড়াশোনা করলে, কতটা সাধনা করলে তবে এই কথাগুলো এত ফ্লুয়েন্টলি বলতে পারেন। কতটা বেদনা পেলে এটা আসে। মানে আমার সাধনার পেছনে কিন্তু ওই মানুষগুলোর বেদনা দেওয়াটা, যারা বেদনা দিয়েছে আমাকে, তারা কিন্তু আমাকে সত্যি ভালো কাজ করেছে। আমি মানে শত্রু কিন্তু মিত্রের কাজ করে, সেটা বুঝেছি আমি। মানে তারা পরে তারা বোঝেও না যে শত্রুতা করে আমার ভালো। এই যে একটা বাচ্চার কেস দিয়ে দিল, আমি চুরি করেছি, 17 বছরের বাচ্চা, এটা যে আমার কত কিছু শেখালো, কত কিছু জানালো, কষ্ট প্রচুর দিল, কিন্তু অনেক কিছু আমায় শেখালো। মানুষ চেনালো তো। মানুষ চেনার থেকেও বড় কথা, আমায় মানুষ আর কি চিনব, যেটা আমার মনে হলো যে সেটা হলো যে আমাকে অনেক অভিজ্ঞ করলো যে তুমি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অন্ধকার দেখো না, দেখো আলো। তাহলে আলোটা কিন্তু অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, তাই আমারই লাগলো ভালো, তোমার আধার তোমার আলো, দুই আমারই লাগলো ভালো। ভালোটুকুই খুঁজে নিতে হবে, কিছু অবশ্যই, করার নেই সব তো। কিছু পজিটিভ, অন্ধকারও পজিটিভ, ভীষণ পজিটিভ। অন্ধকার না থাকলে তো আলোকে বুঝতামই না নিশ্চয়ই, আমরা। অন্ধকার তো অপেক্ষা। ওই যে বলে না যে তোমারই সকল ফেলে ডুববে উষার পাড়াবারে, ওই যে মানে তারা পথিকরা সব চেয়ে বসে আছে কখন রাত পোহাবে, রাত পোহালে ডুববে উষার পাড়াবারে। এই রবি ঠাকুরের যে কথাগুলো, এগুলো তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে, প্রত্যেকটা রোমে রোমে আমাকে আর কি উন্মোচিত করে। এগুলো আপনার মায়ের থেকে পাওয়া না? একদম, মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ভীষণ ভালো গাইতেন।
মা একদম বাচ্চা থেকে, আমরা যখন শিশু তখন থেকে আমাদের গান প্র্যাকটিস করিয়েছেন রবীন্দ্রনাথের গান, এবং সেটা গাওয়ার জন্য নয়, মানে সেটাকে অনুভব করার জন্য। একটা গান আমি এখনো বলি, সেটা মা প্রথম আমাকে যেটা শিখিয়েছিলেন, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি। এর পরের কথাটা মা আমাকে বলতো, এটা এটা মাথায় রাখবি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। নিজেকে বেঁধে রেখো না, ঘাটে বেঁধে রেখো না, তুমি তো নৌকা, তোমাকে চলতে হবে, চলাই জীবন, চড়ই বেতি চড়ই বেতি। এটা রবি ঠাকুর কত সুন্দর করে বলেছেন, কিন্তু লোকেরা খেয়াল করে না, হয়তো গেয়ে গেয়ে যায়, কিন্তু মা আমাদের বোঝাতেন যে ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, মুখ দেখাতে পারবি না তুই অলসভাবে যদি থাকিস। অবশ্যই বাবা মার বিশাল অবদান। যদিও আমি একটা সময় বাবা মা যখন খুব তিতবিরক্ত হয়ে গেল আমাকে নিয়ে বৃদ্ধ অবস্থায়, তখন অথচ আমাকে ছাড়তেও পারছে না, আমিও ওদের ছাড়তে পারিনি, তখন আমি ঠাকুর মাকে বলতাম, মানে ঠাকুর পরমহংস আর মা শারদাকে বলে, তোমরাই আমার বাবা মা, তোমরা আমার বাবা মাকে শিশুর মতো আগে দেখো, আমার জন্য ভাবতে হবে না, মনে হয়েছিল। এটা তো ভালোবাসা না, মা বাবারা আমাদের অনেক কিছুতে না, তবু মা বকাবকি বাবার তো করে, রক্ত মাংসের মানুষ, পারে না, কত পারবে না সমাজ করতে দেয় না। তো সমাজ তো এখন এই যে সে বলে না যে কি যেন, তাদের মাথায় পড়ুক বাজ, সেই মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ বলে আছে উত্তম কুমারের সেই সিনেমাটা অগবধূ সুন্দরী। তা তা আমরাই তো বলি যে মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ, মানে ওটা তো মজা করে বলা হয়েছে, বক্রোক্তি করে বলা হয়েছে। তাই তো আমরা, মানে আমরা তো সমাজ তো আমরাই গড়ি, আমরাই আবার সমাজের সমালোচনা করি, সমাজকে তাসের দেশ বলি, আমরাই ভাঙি, আমরাই করি। দিদি, আপনি তো পড়াশোনা করে নিজের জন্য একটা ভালো জায়গা তৈরি করেছেন, কিন্তু সমাজের সেই ট্রান্সওমেনরা যারা পড়াশোনা করেননি, তারা তো তলিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, তাদের কি হবে? না, এবার ট্রান্সওম্যানরা তো এখন এই ভার্ডিক রাশাপাতের চোখে দেখতে পাচ্ছ। আমি আজ থেকে এখন দেখি রাস্তাঘাটে ওই, গাড়ি থামলে সিগন্যালে টাকা চাই, এটা ছিল না। কিন্তু কিন্তু এদের মধ্যে কজন ট্রান্সওমেন, এটাও তা তো সব বলতে থেকে পারবো বড় না, প্রশ্ন। ঘটনা হচ্ছে মানে বলাই আছে যে নিজেকে ট্রান্সজেন্ডার বলবে সেই ট্রান্সজেন্ডার, মানে আপনারে বড় বলে বড় সেই নয়, কিন্তু এখানটা অন্য কথা, আপনারে ট্রান্সজেন্ডার যে বলে সেই ট্রান্সজেন্ডার হয়। এটা কিন্তু একদম মানে আইন থেকে বলে দেওয়া আছে, অর্থাৎ তুমি ট্রান্সজেন্ডার, এর জন্য কোনো মেডিকেল টেস্ট থাকবে না, এর জন্য তুমি নিজেকে ট্রান্সজেন্ডার বললেই হবে। মানে মুখোশ পরে চলে এলেও হবে? হ্যাঁ, মানে আমি নিজেকে যদি ডিক্লেয়ার করি আমি ট্রান্সজেন্ডার, তো আমি ট্রান্সজেন্ডার। এবার মুখোশ আর মুখের পার্থক্য করা তো খুব, ছৌ নাচের মুখোশগুলো তো ঘরে টাঙিয়ে রাখি আমরা, নাচটাকে না রাখি না, কিন্তু মুখোশটাকে তো রাখি। মুখোশেরও দাম আছে, কে বলেছে দাম নেই? মানে সমাজে অনেক কিছুই সামনে আসে এখন, অনেক কিছুই দেখা যায় যে অনেকেই ট্রান্স সেজে তারা এই কাজে নেমেছেন, তারা এই কাজ করছেন, এবং প্র্যাকটিক্যালি মানে একটা সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে যে কিছু মানুষের জন্য প্রত্যেকে মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে কি জানো তো, এই জায়গাগুলো, নকশাল আন্দোলনের কথা যদি বলো, সেই সমস্ত কথাগুলো ভাবলে, মানে এই যে মানে এগুলো বলতে গেলে এখন অনেক কথা আসবে, শীর্ষেন্দুর শৈবাল আসবে, শ্যাওলা উপন্যাস আসবে, মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা আসবে, তারা তো লিখে গেছেন, বলে গেছেন, কালজয়ী উপন্যাস লিখেছেন, আমি ওগুলোই যাচ্ছি না। কিন্তু মানুষের মধ্যে মানুষ সেজে ঢুকে গিয়ে, মানে তুমি ট্রান্সজেন্ডার ছেড়ে দাও, কত ভদ্রলোক তোমাকে কত ঠকিয়েছে বা আমাকে ঠকিয়েছে, তারা কিন্তু ভদ্রলোক সেজেছিল। তা সেরকম সাজার ব্যাপারটা তো আছেই সবার মধ্যেই, শুধু ট্রান্সজেন্ডার সাজে তা নয়, ভদ্রলোকও সাজে অনেকে, এ ক্ষতি করে দিয়ে, মানে তারা টর্নেডো হয়ে মানে তোমার ক্ষতি করে দিয়ে, সাবমেরিন হয়ে মেরে দিয়ে চলে গেল ভেতর থেকে, অন্তর্ঘাত যাকে বলে, সেও তো হয়েছে জীবনে কত। যার জন্য তো আমি মানুষকে, মানুষের সত্যিই বিশ্বাস করি, কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারি না, এরকম তো একটা জায়গা থাকেই। মানে প্রত্যেকটা মুহূর্তেই মনে হয় যে এখন তো নিজেকে গুটিয়ে নিচ্ছি, যে অনেক তো খেলা হলো, অনেক তো বয়সে হলো, এবার গুটিয়ে নাও। মানে গুটিয়ে নেওয়ার একটা জায়গা থাকে একটা সময় পরে, মানে হয় না যে কোনো মানে যে কোনো নাটক মঞ্চ যাত্রা শেষ হওয়ার পর তো মাদুর গুটিয়ে নেয়। জীবনটা হতো রঙ্গমঞ্চ, শেক্সপিয়ার বলেছেন বলে নয়, আমরাও বুঝতে পারি সেটা। মানে এটা আপনি আপনার নিজের জীবন দিয়ে বলছেন, আমি আমার বলছি বোধ দিয়ে বলছি, আপনার, আমার হ্যাঁ, জীবন বোধ দিয়ে। আপনার জীবন বোধ দিয়ে বা আপনার অভিজ্ঞতা দিয়ে। আমি বলছি সেই মেয়েগুলোর কথা যারা হয়তো ধরুন
একটা ভালো জীবন পেতে পারতো, কিন্তু তারা একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমার এখানে অনেকে এসেছেন, তাদের সাথে কথা হয়েছে। তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে যারা ট্রান্স ওম্যান বর্তমানে, তাদের কাজের সুযোগ কমে যাওয়ায় তারা অনেক অন্ধকারে তলিয়ে শোনো, যাচ্ছে। সাঁতরাগাছির ওখানে একটা পাখিরালয় আছে, ওখানে কিন্তু পাখিদের আটকে রাখে না, পাখিরা নিজেরাই আসে আবার চলে যায়, কিন্তু মানুষ ওখানে পয়সা দিয়ে টিকিট দিয়ে দেখে পাখিদের। তা এই যাদের আমরা বলছি যে ট্রান্সজেন্ডার, তারা যদি, তাদের জন্য যদি অভয়ারণ্য করে দেওয়া হয় যেখানে তারা আসবে, খেলবে, নাচবে, গাইবে, আবার উড়ে চলে যাবে, কিন্তু তারা জানবে না যে ওটাও কিন্তু একটা পরীক্ষা। হ্যাঁ, ওটাও একটা পরীক্ষা। প্রকৃতিকে তো আমরা এইভাবে আটকাই না, বনসাই করি প্রকৃতিকে। তা সেই ট্র্যাপে তো চিড়িয়াখানার তো পরিযায়ী পাখি, এখন তো শ্রমিক হয়েছে পরিযায়ী। আগে তো পরিযায়ী পাখি ছিল, আমরা চিড়িয়াখানায় দেখতে যেতাম, শীতকালে যেতাম, উইন্টার সিজনে। কেন যেতাম না? পরিযায়ী পাখিরা আসবে। তো তুমি যদি বাচ্চা বয়স থেকে পরিযায়ী পাখি তৈরি করো, বা তুমি যদি নিজেকে পরিযায়ী পাখি জায়গায় নাম লেখাও, তো তোমার দায়িত্ব, বা তোমার পরিবারগুলো গড়ে উঠেছে কেন? এবার কিছু কিছু পরিবার আছে তারা চায় যে কারণ এই যে জীবনের রাস্তা খুব শক্ত, কতটা ধৈর্য লাগে, কতটা বয়স লাগে, কতটা কষ্ট পেতে হয়। আমি কেন শুধু শুধু কষ্ট পাবো? আমি আরামের জীবন যাপন করব। পরিযায়ী পাখির তো খাদ্য ওখানে ছড়ানো থাকে, সে খাদ্য পেয়ে যাবে। তারপর যদি সে গিয়ে কাঁদে, ওগো আমাকে তো খাদ্য ছড়িয়ে খাওয়ার দিল, আমাকে তো খাদ্য আহরণ করতে দিল না, তো দায়িত্বটা কার? মানে কিছুদিন আগে আমি একটা উপন্যাসের কথা বলছিলাম, ওই দেবারতী মুখোপাধ্যায়ের, যে গন্তব্য এখনও এক সভ্যতা দেরি, ওই উপন্যাসটা। আমি পড়তে পড়তে ওখানেই তুমি দেখবে যে কীরকমভাবে ট্র্যাপে পড়ে মানুষ। ও ট্র্যাপটা দেখিয়েছে, সেখানে পেডোফিলিক দেখিয়েছে, কিন্তু ট্রান্সজেন্ডারদেরও ওইরকম ট্র্যাপে ফেলা হয়। এবং আমার এগেনস্টে যে সমস্ত যুদ্ধগুলো, যারা এই অপবাদ, অপমান, সেখানে ট্র্যাপ নেই। বিরাট একটা 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 ঘটিয়ে তোলা একটা সদস্যদের দিয়ে করানো হয়েছে। ঠিকঠাক তদন্ত হলে তো দেখাই যাবে সেটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথাও গিয়ে দিদি আমার এটা মনে হয় যে যেহেতু একটা সফট কর্নার রয়েছে, সেটাকে খুব বাজেভাবে ইউজ করা হচ্ছে। এটা এটা কোথাও এটা বন্ধ হওয়া এটা দরকার। পৃথিবীর সব জায়গায়, যেখানে সফটই, তুমি আমাকে গদিতে বসতে দিলে, আমি বললাম নরম গদিতে বসতে পারি না, কারণ ডাক্তাররাও বলে নরম গদিতে বসলে অসুবিধে। সবসময় হার্ড কপি চায়, সফট কপি চায়? সফট কপির কোনো মূল্য নেই, ডিলিট করলেই উড়ে গেল। সুতরাং সফট কর্নার ছিল আমার, এখন আমি তো ওই সফট কর্নারটা এখন আমার 4 পেয়ে বাচ্চাদের দিয়েছি, আর 2 পেয়েকে তো দিচ্ছি না। একজনের জন্য সবাই নষ্ট হয়ে গেল। মানে ওর যে অভিজ্ঞতাটা আমি পেলাম ওর কাছে, এবং এখনও করে যাচ্ছে। আমি এই যে তোমাদের কাছে পডকাস্টে আসি, আমি খুব ভয়ে আসি চারিদিকে খবর নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না, কী করবে। কারণ আমাকে তো প্রাণে মেরে ফেলবারও একটা কাজ করে, চেষ্টা চালায়। এবং মানে সবচেয়ে কষ্ট হয়, আমি যে জায়গা, আমি যাকে চুরি করেছি তাকে বহরমপুর থেকে চুরি করি। আমি বহরমপুরে কোনো যাইনি, তখন কৃষ্ণনগরের প্রিন্সিপাল ছিলাম। সুতরাং ওটা খুব সুবিধা হয়েছে, কৃষ্ণনগর থেকে বহরমপুর। কাছাকাছি বলে। হ্যাঁ, একটা কলেজের প্রিন্সিপাল তখন আমি একটা বাচ্চা চুরি করলাম বহরমপুর থেকে। এবং যেদিনকে খবরটা বেরোবে, কী যেন কাগজটা, এই সময়, তা সেই সময় আমাকে এসে একটা ভদ্রমহিলা, আমার তখন সুমনদা ছিলেন, সুমন চট্টোপাধ্যায় ওখানে ছিলেন, সম্পাদক ছিলেন, এবং একটি মেয়ে যিনি সাংবাদিক ছিলেন, তিনি এসে, সুমনদা তো সম্পাদক ছিলেন, আমি সুমনদার কথা কিছু বলছি না এখানে, মানে ওনার কোনো দায়বদ্ধতা এখানে নেই। যে মেয়েটি আমাকে ফোন করেছিল, হ্যাঁ আপনি এরকম বাচ্চা চুরি করেছেন, আমি তো আকাশ থেকে বলেছি আমি বাচ্চা চুরি করেছি। হ্যাঁ আপনি করেছেন, আপনার নামে এফআইআর হয়েছে? আমি তো হ্যাঁ, কারণ আমার নামে কখনো এফআইআর হয়নি তার আগে আর কি। হ্যাঁ, আমার নামে এফআইআর, আমি তো মানে এফআইআর বলতে তো বুঝতেই পারছো একদম থানা পুলিশ হয়ে গেছে। তখন একটা মহিলা এলেন আমার ওই কৃষ্ণনগরের, আমি যে বাড়িটায় থাকতাম, মানে ওই তোমায় বলছিলাম যে ভেতরে ওই কী বলে, মানে প্রিন্সিপাল বাংলো ছিল একটা, সেটা আমি আবার পুনর্নির্মাণ করে ওখানে থাকতাম। আমাকে বলছে, আমি আসুন আপনি দেখে যান যে আপনার বাচ্চাকে আমি কোথায় লুকিয়ে রেখেছি। তখন কিন্তু আমার কাছে ওই যে ছেলেটির কথা বলছে, এবং তার বউ রয়েছে, মানে সে যে ট্রান্সজেন্ডারকে বিয়ে করেছে। কারণ আমি ওই ছেলেটিকে বলেছিলাম, তুই কিন্তু, কারণ ও করতো কি, মেয়েদের সাথে খুব মিশতো, এবং যেহেতু আমি প্রিন্সিপাল, আমার টাকা পয়সাটা আমার টাকা পয়সা ওর হাতে ছিল, মানে সবটাই সবটাই। আমি এখনও টাকা পয়সা হাতে নিতে পারি না। আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষার জন্যই হোক, বা যে কোনো কারণে আমার ঘেন্না ধরে গেছে যে টাকা পয়সার জন্য মানুষ কোথায় নামতে পারে। হ্যাঁ, একটা খুব বাজে বিটার এক্সপিরিয়েন্স। এখনও আমি যার কাছে থাকি তার ভাবে, তুই সবটা দেখ। অবশ্যই আমি অ্যালার্ট আছি, এই নয় যে একদম খুলে দিয়ে চৈতন্য হয়ে বসে আছি, তা নয়, তুলে দিয়ে খোঁজ খবরটা রাখার চেষ্টা করি, যেন মেরে দিলে আমি জানি আমি কিছু করতে পারবো। তো আমাকে ভালো ভালো কিছু লোক
আমাকে বলেন তারা যে তুমি কিন্তু এই জায়গাটা রেখো, যে টাকা পয়সার হিসেবটা রেখো। না সেটা তো বটেই। দিদি আমরা একটু অন্যদিকে যাই। হুম। আমরা এই সাইডটা শুনছিলাম আপনার ভাবনা চিন্তা, আপনি আপনার জীবনবোধ এবং আপনি ভাবনা কি কি চিন্তা নয়, এ এক্সপিরিয়েন্স আমার করেছেন। জীবন। হ্যাঁ। অবশ্যই। আমি একটু এই যে ধরুন আপনি নিজেকে পরিবর্তন করেছেন ছেলে থেকে না, আমি পরিবর্তন করিনি, এটা করেছে ডক্টর। ডক্টর, একদম এবং রেজিস্টার্ড ডক্টর, নামই ডক্টর। লোকে বলে আপনি করলেন, বলে মানে আমি লিপস্টিক লাগাতে পারি, কাজল পরতে পারি। চেঞ্জটা এত বড় একটা অপারেশন আমি নিজে নিজে করলাম, কারণ অপারেশন করতে গেলে তো আমি তখন অজ্ঞান। একদমই। সুতরাং এই যে এই যে একটা শিক্ষিত ডক্টর, খুব নামী ডাক্তার করলেন, আগে সেই জায়গাটা না বললে কিন্তু লোকে ভাববে যে আমি বোধহয় নিজেরটা করেছি এবং আমি অপরাধী। না না না, ডক্টর তো বটেই। রেজিস্টার্ড ডাক্তার, এবং যারা বলে মনে করলেন যে আমার এটা করা উচিত, আমাকে বলেছিলেন যে সারা পৃথিবী একদিকে থাকবে, আপনি একদিকে থাকবেন, রাজি? আমি এখনো তো তাই আছি। আমি এই প্রসেসটা একটু জানতে চাইবো দিদি, কেননা এটা ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল সবটা মিলিয়ে। তো এই প্রসেসটা ভীষণ টাফ, এটুকু আমরা বাইরে থেকে বুঝি। আপনি এটা ডিল করেছেন, আপনি এটা ক্রস করে এসছেন এই পাথটা। একটু আমি এটা জানতে চাইবো যে এটা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি কতটা টাফ। টাফ, আমার মনে হয় সমাজের থেকে বেশি টাফ না। কারণ আমি যখন সোমনাথ ছিলাম, প্রচুর প্রেমপত্র ছেলেরা দিয়েছে, ইশারা করেছে, ডেকেছে, শরীর নিতে চেয়েছে। তখন আমি ভাবলাম হয়ে রে বাবা, আমি তো একটা বাচ্চা, বড় হয়েছি, আমি জানতাম পৃথিবী কত সুন্দর। কিন্তু যখন এই আরশোলাদের ভিড় দেখলাম, তখন আমি পৃথিবী এত খারাপ, কুৎসিত। হ্যাঁ, এটা মনে হতো। কিন্তু মানে তখনই কুৎসিত মনে হয়নি, যখন যারা আমাকে অন্যায়ভাবে আমার সঙ্গে আচরণ করেছে, মানে জোর করেছে। বাচ্চা, আমি তো শৈশব থেকেই দেখেছি মানে মানুষ, সেটাও ফেস করেছেন আপনি? একদম বাচ্চা বয়সে, ৪ বছর বয়সে, আমি বলেছি অনেক জায়গায়। হ্যাঁ, এবং সেটা আমাদের বিশাল বাড়ি, একান্নবর্তী পরিবার। আমি এবং বাণী রায়ের একটা গল্পের কথা বলি, সেই অষ্টম গর্ভ, এবং সেখানে ওই পুনপুন বলে একটা ছেলে ছিল। তার বাণী রায় কিন্তু ওই ওই বাচ্চাটার সাথে আমি নিজেকে আইডেন্টিফাই করি, যে বাচ্চা বয়সে সে হয়ে গেল পরিবারে। এটা হয় আমাদের সমাজে, খুব হয়। আমরা ন্যাকা সাজি বলি, না হয় না। এবং এগুলো খুব ভালো পরিবারেই হয়, মানে অনেক একান্নবর্তী পরিবারে। তখন আমি যখন একটা মানুষ, আমি আমার সাথে কথা বলছি, আমি বাচ্চা থেকে নিজের সাথে নিজে কথা বলতে শিখেছিলাম, সেটা তৈরি করেছিল আমার বাবা মা। তখন থেকে আমার মনে হয়েছিল এই লোকগুলোই তো আমাকে এক ঘরে করবে, করবে কি আছে। কিন্তু আমার আসল সত্য তো তাই। আর আসল সত্যটা সেই বাচ্চা বয়সে ওই লোকগুলো গড়ে দিল, নাকি প্রকৃতি গড়ল, সেই হিসেবে আমি আজও জানি না। তবে এটা খুব ঠিক যে আমি আমার লোমকূপে আমি নারী এখনও। মানে আমাকে ডাক্তার বলেছিলেন যে এগুলো তো তখন এক্সপেরিমেন্ট কেস, আমি তো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, একদম প্রথম একদম প্রথম। তখন বলেছিল যে কেন আমার আগে সব কেন। এবার আমাকে ডাক্তার এগুলো বলে ভালো করেছিলেন, যে তারা সমাজ তাদের নিল না। তখন করলেন, প্রেসিডেন্সির একজন খুব ভালো ছাত্র ছিলেন, তার নাম ছিল বোধহয়, তার একটা নাম ছিল, পুরুষ নাম ছেড়ে সে নন্দিনী নাম নিয়েছিল, এবং সে খুব বড় পরিবারের। এটা নিয়ে অনেক খবর হয়েছিল ইত্যাদি প্রকাশনে, আমি সেটা পড়েও ছিলাম। তারপর যখন আমি দেখলাম যে আমার হারাবার কিছু নেই, প্রত্যেকটা লোক আমাকে জানে যে আমি আসলে আমি আসলে বৃহৎ নলাই, হয়তো অজ্ঞাতবাসে আছি। হ্যাঁ, তখন এরা কিন্তু আমাকে কিন্তু খুঁচিয়েই যাচ্ছে। বরং আমি যদি আমার আসল সত্তার সাথে বাঁচি, এদের সাথে মানে ক্যামোফ্লেজিং না করে, আমি আমার সঙ্গে নিজের ক্যামোফ্লেজিং চলে না। আমি জানছি আপনার নিজের চোখে নিজেকে আপনি যেটা দেখতে চান সেটা যদি সেটা তো থাকে। ভীষণ স্বাভাবিক। হ্যাঁ, সেটা থেকে তখন, এখন আমি স্বাভাবিক বললেই তো হলো না। এবার ডক্টরদের কাছে গেলাম তখন তো আমাকে যখন ডক্টররা চেঞ্জ করেছেন, তখন তারা কপিরাইটই পাননি। কপিরাইট অনেক পরে এসেছে, 2009-এ বোধহয় এসেছে। ওনারাও খুব রিস্ক নিয়ে ওরা খুব করেছেন। রিস্ক নিয়ে করেছেন, এবং বারবারই। এবং আমাকে একদিনকে ডক্টর ফোন করছেন, মানে হওয়ার 2-3 বছর বাদে, 12টার সময়, আর এই মানবী ভালো আছো? আমি নিশ্চয়ই আপনাকে কেউ ফোন করেছেন। আমি করেছি। বলছে হ্যাঁ, আমাকে এই মতো একজন ফোন করলো যে মানবী করেছে। মানে লোকে অপেক্ষা করছিল আমি কবে করবো। যখন করলাম না, তখন ওরা আমাকে মারতে এলো, দেখে তোকে মারবো এবার, তুই মরবি না মানে, বুঝতে পারছো? তারপরে এই কেস এইসব তৈরি শুরু হলো, মানে আমাকে মারবেই আর কি, মানে হয় নিজে থেকে চলে যাও, নারে নয় সরিয়ে তোমাকে দেবো। সরিয়ে দেবো। এরকম মানে এই হুমকিগুলো তো এইভাবেই আসছে। মানে এগুলো যে খুব সরাসরি হুমকি তা নয়, কিন্তু এগুলোকে আমি পড়তে শিখে গেছিলাম ছোট থেকেই। তো একটা মেয়ের ক্ষেত্রেও তাই হয়, তাই না? হয় তো একটি মেয়ের না না, সে ক্ষেত্রে। তো হয়। সমাজে ধরুন যারা একটুখানি মানে স্পষ্ট কথা বলতে পারেন হ্যাঁ, এমন মহিলা, তাদের জন্য এই সমস্যা আসে। আসে। কিন্তু এই মহিলাদের এই সমস্যাটাকে এত খাটো করে দেখা হয়, মানে কিন্তু মহিলাকে সেই স্বীকৃতি দেওয়া হয় না। এই তুমি স্বীকৃতির কথা বলছিলে বলে আমি বলছি। তো এবার আমার ক্ষেত্রে তো এই স্বীকৃতি ভাবতেই পারবে না। আমাকে একজন বলেছিল মেদিনীপুরে, জানেন তো আপনি এই চাকরিটা করছেন বলে, নাহলে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতো।
আর হয়তো তাই পাথর ছুঁড়ে মেরে ফেললে তবু তো জানতাম যে শহীদ হলাম, শহীদ তো হলামই, কিন্তু হয়তো শহীদ দিবসে মালা কেউ দেবে না আমাকে, হয়তো দেবে 100 বছর বাদে, জানি না আমি সেগুলো, মানে আমি অত কিছু ভেবে তো করছি না, আমি আমার অন্তরের সত্যকে প্রকাশ করতে চাইছি, হ্যাঁ, মানে নিজেকে নিজের মনের মতো করে দেখতে দেখতে চাইছে। চাইছি, এবং এটাই সত্য যে আমি আমার যে মস্তিষ্ক, আমার যে চিন্তা, নিজের সঙ্গে নিজের যে বসবাস, হ্যাঁ, সেটার থেকে তো বড় কিছু নেই। তা আমি যদি নিজের সাথে ওই তোমাকে বলছিলাম একটু আগে, আমি তোমার এই বিরহে রহিব বিলীনে তোমাতে করিব বাস, তা যার সঙ্গে আমি বাস করব, আমি তো আগে আমার সাথে বাস করব, তারপর তো সহবাস, হেনা দেনা, দাম্পত্য, গারস্থ, অনেক কিছু আসে। আগে তো নিজের সঙ্গে নিজে বাস করা, তা সেই বাস করাটাই যদি আমার সঠিক না হয়, আমি যদি নিজের সাথে নিজে বানিয়ে মানে বনিয়ে উঠতে না পারি, মানিয়ে উঠতে না পারি, তাহলে তো অবশ্যম্ভাবী। মানে আপনার আগে এটা বারবার হয়েছে, মানে হ্যাঁ, ডক্টররা এটা আপনাকে স্পেসিফিক্যালি বলে দিলেন? আমার আগে হ্যাঁ বলে দিয়েছিলেন যে এর আগে প্রত্যেকটি কেস, এবং আমি জানি যার কথা আমি বলছিলাম, প্রেসিডেন্সির যে নন্দিনীর কথা বলছিলাম, তিনিও করেছিলেন। আমি তখন ছোটবেলায় পড়তাম ইত্যাদি প্রকাশন, শিলাদিত্য বলে একটি বই বেরিয়েছিল, তাতে তার ইন্টারভিউ বেরিয়েছিল, তখন এই ব্যাপারগুলোকে নিয়ে তো লোকের ভীষণ কৌতূহল, মজা এইসব হতো আর কি, হয়েছিল, মানে ডক্টররা কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কি আমি 2003-তে চেঞ্জ করেছি, 10 বছর 11 বছর বাদে 2014-এ এলো ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে, এবং আজকে 10 বছর 12 বছর হয়ে গেল, এখনও সেই ভার্ডিক্ট, মানে ভার্ডিক্ট কাগজে কলমে থাকলো, কিন্তু সে কি পেলো, জীবন পেলো না? মানে আইন তো তখনই আইন হবে যখন সেটা সমাজে তার প্রতিফলন দেখা যাবে, সেই দেখতে কিছুই প্রতিফলন পাওয়া যাচ্ছে না, না। পাওয়া যাচ্ছে না। তো এই যে তুমি তো বলছিলে যে তোমার কাছে, আর এর আগে যে ট্রান্সজেন্ডারে যারা দুঃখ করেছে যে আমরা চাকরি পাচ্ছি না, বাকরি পাচ্ছি না, আমাদের, হ্যাঁ, আমাকেও বলে, সত্যিই দুঃখ করেছে। না দুঃখ করেছে, এবং আমাকেও বলে যে যে তুমি বলো কি করবো। এখন আমার ঘটনাটা হয়েছে, আমি তো এখন বাল্মীকি হয়ে গিয়েছি, আমি সীতা আসলে হয়তো সীতাকে রেখে রেখে দেবো কাছে, লবকুশের জন্ম হবে, কিন্তু এর বেশি আমি আর কি করতে পারি? এই যে লবকুশ রাখতে গিয়ে তো দেখলেই যে বা এই যে একটা কেসে আমাকে জড়িয়ে দিলেন। দেওয়া হলো। হ্যাঁ, তো এবারে ঘটনাটা হচ্ছে তাদেরকেও উস্কানো হয়, এই দেখ তোরা কি করলি, ও দেখ ও প্রফেসর হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, মানে এবার তাদের রাগ হতেই পারে, আমার মনে হয়েছে আর কি, কিন্তু কি করব, আমি আমি জানি না কি করব, তবে আমি যেটা করি, আমি কোনোদিন তাদেরকে আহত করি না, আমি মন থেকে তাদের ভালোবাসি, কেন আমি মনে করি একই আত্মা, আমার যা আত্মা তাদের প্রত্যেকে সেই আত্মা, যারা ট্রু ট্রান্সজেন্ডার। আর ট্রু ট্রান্সজেন্ডার কখনো সেক্স রিঅ্যাসেসমেন্ট সার্জারি ছাড়া বাঁচতেই পারবে না, এটা ডক্টরদের কাছেই আমি শুনেছি। মানে হিজড়েদের মধ্যেও যখন হিজড়ে প্রথাটা ছিল, তখন তো আজকে থেকে মনে করো 100 বছর আগে জন্মালে আমাকে আর এইসব কলেজে পড়ে আসতেই হতো না, সরাসরি একবার ওইখানে যেতে হতো। তখন কি সত্যি এরকম বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া হতো? বাড়ি থেকে না, তো ও যেতে বাধ্য হতো, মানে মানুষ কখন ঘরটা ছাড়তে বাধ্য হয়, যখন ঘর তাকে, মানে ওই বললাম না, নিজের সাথে নিজে বাস করার জন্যই সেই ঘর, তখন বুঝতো যে ওদের সাথে আমার কোথাও মানে একটা আন্তর্জাগতিক সম্পর্ক আছে, মহাজাগতিক সম্পর্ক আছে, ও চলে যেত ওখানে। এবার ওখানেও দুরকম ছিল, যে একটা হচ্ছে ক্রাস্টেটেড আর নন ক্রাস্টেটেড, ওদের ভাষায় হচ্ছে নির্বাণ আর আকুয়া। আচ্ছা, এটা একটু বুঝিয়ে বলবেন, কেননা আমাদের কাছে এই তথ্যগুলো আসে না। আমার একটা উপন্যাস আছে, তোমায় বলছিলাম, প্যাপিরাস থেকে বেরিয়েছিল, কারণ আমি যখন প্রথম বড় হচ্ছি, মানে আমি তখন মাস্টার ডিগ্রিটা পাস করেছি, এবার আমি তো বুঝতে পারছি আমি কি, তখন আমার আশপাশেও, আমার নৈহাটিতে যেমন জয়ন্ত বলে একজন ছিল, সুবীর বলে ছিল, তো ওরা আমাকে নিয়ে যায় রানাঘাট, তোমার যেখানে বাড়ি আমি বলছিলাম, ওখানে একটা আখড়ায়, শ্যামলীর আখড়ায়, সেই শ্যামলীকে নিয়ে একটা ছবিও হয়েছিল, মানে সেটা আমাকে নিয়ে ছবিটা হয়েছিল, যখন শ্যামলী এসেছিল, তারা সব মারা গেছে, তারা এই হিজড়ে পেশাটা করে আর কি, করতো, মানে বহুদিন আগের কথা বলছি। এবং আমি উপন্যাস লেখার পর কোনো একজন স্কুল টিচার, তারা আবার কি ওর উপন্যাসটা ওদের পড়িয়েছিল, এই দেখো তোমাদের নিয়ে উপন্যাস লিখেছে, মানে ওই তখন থেকেই ওদের কান ভাঙানি চলছে, যে আমি দেখলাম যে আমি ওদের দীক্ষাও নিলাম, আমাকে বলে তোমায় দীক্ষা দেওয়া হবে, দীক্ষায় তোমায় কী খাওয়ানো হবে না, মুয়ানা নাড়ুকে একটা মুখের মধ্যে ঢুকে দিল লাড্ডু, দিয়ে ওর আঁচল মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে তুমি যদি কখনো গুরুর সাথে বেইমানি করো, তোমার গায়ে বড় বড় সেতি হবে না, কি চর্মরোগ হবে, এসব বলতে থাকলো। তা আমি দেখলাম প্রত্যেকটা দীক্ষার মধ্যে ওদের অবিশ্বাস, অর্থাৎ এই যে যাকে ও দীক্ষা দিচ্ছে, এ কোথাও চলে যেতে পারে মেন স্ট্রিমে, সুতরাং তাকে ওইভাবে দীক্ষা দেওয়া মানে হচ্ছে তাকে বলা যে তুমি কিন্তু বিট্রে করো না আমাদের সাথে। এবার আমার ওই উপন্যাসে আছে যে শেষ পর্যন্ত দেখা গেল যিনি গুরু মা তিনি নন কাস্টেটেড, এদিকে তিনি গুরু হয়ে বসে আছেন,
উপন্যাসটা বেশ সুন্দর এবং আমার জীবন দিয়েই পাওয়া। অর্থাৎ ওদের মধ্যেও ওই তোমায় বললাম নির্বাণ, মানে নির্বাণ মানে হচ্ছে মুক্তি। আমরা কি জৈন ধর্মে, বৌদ্ধ ধর্মে কি জানি? নির্বাণ মানে মুক্তি। হুম। অর্থাৎ লিঙ্গ মুক্তি। তো কত আগে থেকে দেখো মানুষ, ট্রান্সজেন্ডার মানুষ ভেবে রেখেছে যে লিঙ্গটা আমার জন্য নয়, লিঙ্গ থেকে মুক্তি। এবং এগুলো অনেক আধ্যাত্মিক জায়গায়, অনেক দেশের পুরোহিতরা নাকি লিঙ্গ কর্তন করতো, এই নিয়ে অনেক ইতিহাস আছে। নাগরীদের ক্ষেত্রেও তো আছে। হ্যাঁ, ওই আছে। এখন ওদের নামটাম বলতে গেলে আপনার মুশকিল। আমি বলছি যে লিঙ্গ থেকে মুক্তি পাওয়া, সে তো মনে করো যারা কুমোরটুলিতে ঠাকুর তৈরি করে, তারা কি মহাদেবের লিঙ্গ তৈরি করে না মা কালীর জনি তৈরি করে? করেন না, তারা একটা মাটির মূর্তি তৈরি করেন। আমি বলছি এই লিঙ্গটা যে তাদের জন্য নয়, সেটা বুঝে তারা কাস্টেটেড করতো, তাদের বলতো নির্বাণ। আর আকুয়া মানে যার কুয়ার সঙ্গে বর্তমান, যার কুয়া রয়েছে, অর্থাৎ যার শুক্রাশয়, টেস্টিস সবই আছে, সে খালি ওই ট্রান্সভেস্টাটাইট, সে পোশাক পরবে, মেয়েদের মতো সাজবে, শরীর পরিবর্তন করবে না। তারপর তো এখন কত কিছু বলে, গে বলে, ট্রান্সজেন্ডার, অনেক কিছু নাম বলে। এখন অনেক ভাগ অনেক রয়েছে। না, ভাগগুলো মানুষই করেছে। আবার ভাগগুলোর দরকার আছে কিনা আমি জানিও না। কেন কোথাও যখন হিজড়েদের প্রথাতে ঢোল তুলতো কিন্তু আকুয়ারা, মানে আমি তখন ওদের সঙ্গে আমি জানলাম কি করে? আমি তো ওদের কাছে দীক্ষা নিয়ে জানলাম, সে অনেক বছর আগের কথা। তখন এই বলছি সব, তখন আমি মাস্টার ডিগ্রি করছি এরকম। হ্যাঁ, এবার আমি তখন আমার বাবা মার চোখের দিকে তাকাতে পারতাম না, যে তাহলে তো আজ থেকে বেশ কিছু বছর আগে আমার তখন মাথায় এলো যে কেন অন্যায়ভাবে মানুষগুলো এই রাস্তায় আসবে, কেন তারা লেখাপড়া শিখে যাবে না? সবার তো সক্ষমতা আছে, বুদ্ধি আছে, ভালো গান লেখে তারা, তা তারা কেন এখানে আসবে না? হ্যাঁ, এগুলোই তো মানুষকে আলাদা করে দেবে হ্যাঁ, কিন্তু অন্যদের থেকে। না, আমি সেটাই বুঝতে পারতাম না যে কি এমন দোষ ওরা করেছে যেখান থেকে ওদেরকে সরিয়ে রাখা হচ্ছে। মানে তাহলে কি করে, মানে এটাকে এভাবেই যে তো আলাদা করে এটাকে যে দেওয়া। বলা হয় পেশা, আদৌ কি পেশা? অস্বীকৃত পেশা। এই পেশার তো কোনো, যেন ভিক্ষাবৃত্তি, কিন্তু অন্যায়। আমরা বলি পেশা, কিন্তু এই পেশা তো স্বীকৃতই নয়, আইনত স্বীকৃত নয়। মানে আপনার মতো মানুষকেও ওই জায়গা থেকে ঘুরে আসতে হয়েছে, অন্তত দেখে এসেছেন না গিয়ে। না, আমি দেখেছি অন্য কারণে, যে তাহলে কি করে, কোনটা ঠিক কেন। তখন তো আমি অল্প বয়স, অনেক অল্প আমি তখন বয়স। দ্বিধায় রয়েছি যে আমারও কি ওইখানে ঠাঁই হবে। মানে আমি তখন কিন্তু নিজেকে কাম আউট করিনি, না করেই, কিন্তু ওদের দৃষ্টিতে ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ। আমি মিশতাম ওরকম কিছু মানুষের সাথে। আমি যাদের সাথে মিশতাম তারাও কিন্তু ওই প্রফেশনে ছিল, তারা বিউটি পার্লারে ছিল, মেকআপ আর্টিস্ট ছিল, এইসব করতো, কিন্তু তারা তলে তলে ওদের সঙ্গে যোগাযোগও রাখতো। মানে ওই হয়তো এক সেম মেন্টালিটির জন্য হোক, বা যে কোনো কারণে হোক, বা দরদটা একরকম, দুঃখটা একরকম বলে হয়তো। তারপরে আমি যখন বুঝলাম যে সোসাইটি থেকে ওরা যে আলাদা সরে থাকে, এইটা না, এই ভক্তিপ্রসাদ মল্লিক বলেছে যে অপরাধ জগতের ভাষায়, যে অপরাধী মানুষ কেন হয়, মানুষকে তৈরি করে সোসাইটি, সভ্য সোসাইটি নিজের স্বার্থে অপরাধীদের তৈরি করে। এ তো খুব জানা ফর্মুলা। এখানে তো আমার বলার কিছু নেই, এটা মানুষ অনেকদিন আগেই বুঝেছে। দিদি, এই যে আমরা ধরুন বৃহন্নলাদের নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি সমাজের একটা অন্য স্তর নিয়ে, মানে একদম সমাজের থেকে তাদেরকে দেখো, আলাদা করে তুমিও দেওয়া বলছো অন্য হয়েছে। স্তর। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বললাম যে সমাজ থেকে তাদেরকে অন্যভাবে আলাদা করে দেওয়া হয়েছে। এটার কোনো কারণ ছিল না। কেন কারণ ছিল না? আমার মনে হয় আমরাই তো সেই মানুষ যারা অর্ধনারীশ্বরের পুজো করি। আমার যেটা মনে হয়েছে যে ওই যে লিঙ্গটা যে গৌরীপট্ট দিয়ে ভেদ করেছে, আমরা সঙ্গমটাকে পুজো করি, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের সঙ্গমটাকে। মানে শিব কিন্তু একা লিঙ্গ শিব নয়, তাকে কিন্তু বেষ্টন করে আছে যোনি। এই যে জায়গাটা, এইটাকে আমরা পুজো করি, অর্থাৎ এটাই সৃষ্টির মূল উৎস। সেখানে মানে টর্মও তো আসে জীবনের চর্চা থেকে। আর অর্ধনারীশ্বর তো বায়োলজিক্যালি আমরা প্রত্যেকে। তুমি একজন মেয়ে, কিন্তু তোমার অর্ধেক ক্রোমোজোম তোমার বাবার অর্ধেক ক্রোমোজোম, এই তো বলে বলে আমি আমার হয়ে গেছে। এবং হ্যাঁ, হয় এক্স এক্স নয় এক্স ওয়াই। XY, এবং আমার শরীরে যদি স্তন চিহ্ন না থাকতো, তাহলে ডাক্তারের সাধ্য ছিল না যে আমাকে স্তন দেওয়ার, বা আমার পেনিস থেকে ক্লাইটোরিস তৈরি হয়। এবং এখনকার বিজ্ঞান বলছেন প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে 3 সপ্তাহের ভ্রূণ থাকে, তখন কিন্তু যোনি নিয়েই থাকে। ওয়াই ক্রোমোজোমটা অ্যাড হলে তখন ওই লিঙ্গটা, ওই ক্লাইটোরিসটা ফ্লারিশ করে পেনিস হয়। সুতরাং প্রত্যেকটা পুরুষই কিন্তু বনমালী। এবং আমাকে পুরুষরা বলেওছে, অনেক পুরুষ বলেছে, মানে যারা সত্যিকারের পুরুষ সেজে থাকেন, বা পুরুষই আর কি, হ্যাঁ, বলে স্বীকৃত। নাহলে দেখো না, শরৎচন্দ্রের মধ্যে যে কমনীয়তা, একজন নারীর কথা যেভাবে বলি, রবীন্দ্রনাথ যে লালিত্যের কথা বলছেন, নারীত্বের কথা বলছেন, একটা মেয়ে বলতে অনেক সময় নিল। আশাপূর্ণাকে অবধি, আশাপূর্ণা মতো লালিত্যের কথা বলেন, যতটা ঘরোয়ার কথা বলেছেন। নারী মানসিকতা, ঋতুপর্ণের যে নারীর মানসিকতা, সেটা কটা মহিলা ব্যক্ত করতে পেরেছেন?
পুরুষই কিন্তু ব্যক্ত করেছে মহিলার কথা, তবে পুরুষ অনুভব না করলে কি ব্যক্ত করতে পেরেছে তার নিজের ভেতরে নারীত্বকে? রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেইছে যে আমার অন্তঃপুরচারিণী এক নারীর কথা। রবীন্দ্রনাথের মধ্যে তো আছে এই জায়গাগুলো, তো বারবারই ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথে তো এই লেখাটা লিখেছেন। লেখাটা আমি পড়েছি আর কি, মানে আমাদের স্যারই বোধহয় একটা লেখা ছিল শঙ্খ ঘোষের, সেই বইটা। তো আমি এইগুলো তো আছেই আর কি। রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদাকে নিয়ে লিখলেন, বৃহন্নলাকে নিয়ে লিখলেন না, মানে অন্যরকম ভাবে বোঝালেন। হ্যাঁ অন্যরকমভাবে বোঝালেন যে আসলে তোমার সেই সফট জায়গা নারী। পুরুষ দিয়ে বোঝালে হয়তো অন্যরকম পুরুষতান্ত্রিক সমাজ টমাজ ব্যাপার ট্যাপার ছিল, নারীকে দিয়ে নিয়ে গেলেন। আবার নিবেদিতাকে দেখালেন গোরার মধ্যে দিয়ে। নিবেদিতাও একজন মহিলা, মানে গোরা যে উপন্যাস রবীন্দ্রনাথের আইরিশ, সে দেশের মানে আমাদের দেশের জন্য সে ত্যাগ স্বীকার করছে। এই জায়গাগুলো তো আছে, সেখানে তো নারী পুরুষ এক দেহে লীন হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আর অর্ধনারীশ্বরের পুজো টুজো যারা করে তারা ওই অনেক রকম মিথ আছে যে তুমি জানো বোধ হয় ওই যে একটা নাচ আছে না, যেটা যেটা মোহিনীনাট্যম। মোহিনীনাট্যমে একবার তোমাকে পুরুষকে একবার নারী সাজতেই হবে, কেননা মোহিনীনাট্যমটা নারায়ণ ওষুধদের থেকে অমৃত চুরি করবে বলে নিজে মেয়ে হয়ে গিয়ে মোহিনী হয়ে চুরি করে একটা পুরুষকে মেয়ে, এবং সেই দেখে শিবের রেতোপাত হয়ে গেল যে এত সুন্দরী একজন নারী, তাহলে একজন পুরুষ নারী হলে তবেই রেতোপাত হচ্ছে। অত তো দেবী ছিলেন, তারা তো কেউ গেল না, তারাও তো মোহিনী রূপ ধারণ করে গিয়ে অমৃত চুরি করতেই পারত। এবং পুরাণ থেকেই ছিল এগুলো মানুষের ভেতরে, প্রত্যেকটা মানুষ অর্ধনারীশ্বর। এই নয় যে অর্ধনারীশ্বর বলে কোনো মানুষ আলাদা। প্রত্যেক পুরুষের মধ্যে আছে এক নারী, আর প্রত্যেক নারীর মধ্যে আছে এক পুরুষ। আমরা যখন ধর্মীয়ভাবে ভাবি তখন আমাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু যখন আমরা সমাজে সেটা দেখতে পাই তখন সেটা অ্যাকসেপ্টেবল নয়। এটা কি কোথাও মনে হয় না যে হাস্যকর? হাস্যকর নয়, ধর্মীয়ভাবে তো যেমন করে বাতাসা দিয়ে দিচ্ছে, হরির লুট দিচ্ছে। ওটা কি তুমি কর্পোরেট লাইফে গিয়ে হরির লুট দিতে পারবে না। ওটা একটা কালচার, একটা সংস্কৃতি, লোক সংস্কৃতি। সুতরাং তুমি যেটাকে ধর্ম বলছো, সেই ধর্মটা হচ্ছে, যেমন আমি যখন ঝাড়গ্রামে ছিলাম আমার ছাত্ররা জুতো খুলে প্রণাম করতো, আমরা তো এখন স্যারদেরকে পায়ে জুতো পরেই প্রণাম করি, ওরা জুতোটা খুলে এসে প্রণাম করতো। তারপরে কতটা ভক্তি ছিল ওদের মধ্যে, এটা ওদের কালচার। আমিও নিজে অবাক হয়ে যেতাম যে ওরা এরকমভাবে প্রণাম করে। হ্যাঁ, তা সুতরাং ধর্মে যেটাকে বলছো ইয়ে করা হয়, যেমন আমাকে তুমি একটু আগে বলছি তুমি দেবী, তোমাকে পূজ্য করে দিয়েছে। যাকে তজ্জ করা যায় না তাকে পূজ্য করা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায় না, নয় তুমি ওপরে থাকো নয় নিচে থাকো, একদম সমানে সমানে থেকো না, থাকলে অস্বস্তি হবে সমাজে। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি দিদি যদি ভাবেন, আপনি যদি হিজড়ে কমিউনিটি, বৃহন্নলা কমিউনিটি, তাদের কথাও ভাবেন যারা এই প্রথার মধ্যে রয়েছেন, তারা তো মানুষকে আশীর্বাদ করেন, মানুষ তো তাদের আশীর্বাদ চায়। মানুষ টাকা দিচ্ছে কেন? তারা আশীর্বাদ করবেন সেই লোভেই তো টাকা দিচ্ছে। কারণ মানুষ জানে মানুষের কাছে একটা মিথ আছে যে ওরা যৌনতা শূন্য মানুষ, ওদের কোনো যৌনতা নেই, ওরা আসেক্সুয়াল। এবং যার জন্য বাচ্চা হলে ওরা এসে নাচতো যে ওদের বাচ্চা হবে না, তোরা আসেক্সুয়াল। কারণ সেক্সুয়ালিটির, বাচ্চা হওয়ার পেছনে সেক্সুয়ালিটি থাকে, সেইটা ওদের নেই বলে করতো। কিন্তু আমার তারপর তো এখন তো দেখি HIV হয়ে গেল, কী করে বুঝি না, মানে যার সেক্সুয়ালিটি নেই তারা HIV আছে। এখন HIV তো শুধু সেক্সুয়ালিটি থেকে আসে না, হয়তো অনেকভাবে আসে, কিন্তু সেক্সুয়ালিটি থেকে মানা হয়, তাদের কন্ডম শিক্ষা দেওয়া হয়। বেশ মজার, মানে আমরাই আমাদের এই যে মুখোশ বলছো না, আমরা ভদ্রলোকরাই তো মুখোশ পরে আছি। মানে আমরা যারা তথাকথিত সামাজিক মানুষ, আমাদের মতন মুখোশ বোধহয় আর কারণ নেই। আমি সেটাই তখন আপনাকে বলছিলাম যে এই মুখোশটা মনে হয় অনেক সেগুলো ওই বৃহন্নলারও নেই, যারা হিজড়ে পেশা করে তারা তো সব মুখোশ ছিঁড়ে এসেছে, রাস্তায় দাঁড়িয়েছে। তারা অনেক, আমি তাদের জন্য কষ্ট পাই যে এটা হওয়া উচিত নয়, হওয়া উচিত ছিল না। সে তো নজরুল কত কিছু লিখে গেছে, বেতন দিয়েছ কত পাই দিয়ে তুমি কুলিদের কত ক্রোড় পেলে বলো, এই যে বলছেন। হ্যাঁ, যাহার রক্তে ওই শকট লাল, মানে অর্থাৎ কুলিরা যে বাবু এসে বলছিলেন কুলিরা পড়িল তলে। তা এই যে কুলি মজুর নিয়ে লিখছেন, তা কুলি মজুর তো এখনও রয়েছে। মানে যে কথাগুলো, এই যে তুমি একটু আগে কাজের মেয়ের কথা বলছিলে, সমাজে সেই স্তরগুলো ভাগগুলো তো রয়েছে বলেই তো ঢোল কাটে ইঁদুরে, ইঁদুরও কিন্তু আছে, ইঁদুর মারার বিষও আছে, ইঁদুরও আছে থাকবে। তখন তো আমরা বলবো না, আসলে প্রকৃতির ইকোসিস্টেম রাখতে গেলে ইঁদুর থাকাটা খুব দরকার, ইঁদুর মারলে চলবে না, তাহলে কিন্তু প্রকৃতির ইকোসিস্টেম আনব্যালেন্সড হয়ে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে। তার মানে ইকোসিস্টেম রাখতে গেলে এই ডিভিশনটাও রাখতে হবে।
এই হচ্ছে আমাদের শতরঞ্জ কা খিলাড়ি। তার মানে এই পরিস্থিতি আপনি ভাবছেন বা আপনি মনে করছেন আপনার অভিজ্ঞতা দিয়ে যে এই পরিবর্তন হওয়া অসম্ভব। পরিবর্তন কথাটা আমরা বলি ঠিক আছে, অ্যাকচুয়ালি বিবর্তন বললে ভালো হয়। না বিবর্তন তো অনেক দেরিতে আসে, পরিবর্তন খুব সাময়িক। হ্যাঁ, সুতরাং পরিবর্তন এখন ওই আমার একটা কথা খুব রবীন্দ্রনাথ ঠাকুর আমায় হন্ট করে, কি নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকতে নাই হবে। নিজের পাটা ঢাকার খুব দরকার। কেন ওই পণ্ডিতদের নিয়ে এলো, ফুরিয়ে গেল 19 পিপে নস্য, কহিল শেষে গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। আরে তোকে জুতো আবিষ্কার বলছে পায়ের মাটি লাগে কেন, সে অনেক কাহিনী হয়ে গেল। সে বললো মাটি চলে গেলে কি করে শস্য ফলবে, হ্যানা তেনা। লাস্টে চামার কুলপতি এসে বললো, এবং চামার কুলপতিকে কি করলো না, ব্যাটারে কারার মধ্যে করিয়া রাখো রুদ্ধ। তা তোর মাথায় এত বুদ্ধি, আমরা রাজামন্ত্রী হয়ে পারলাম না, তুই আবিষ্কার করলি, ওকে ঢুকিয়ে দিল। এই তো সমাজ। রবি ঠাকুর তো মজা করে বলেছেন, কিন্তু তার ভিতরে তো অসম্ভব একটা আঘাতের কথা বলছেন। আমরা যদি ভাবি যে একটা দিন সুদিন আসবে, একটা দিন এমন আসবে যেদিন হয়তো সমাজে এই স্তরগুলো মিলেমিশে এক হয়ে দেখো যাবে। সুদিন আমি এক রিসেন্টলি খুব বিখ্যাত একজন মানুষ আমাকে আমেরিকা থেকে ফোন করছেন, আমি তাদের নামগুলো বলছি না, আর বলতেই পারি না, কেননা তিনি আমার জীবনে অনেকটা বড়। সুজাত ভদ্র আমেরিকায় ছিলেন, তার সুজাতদার বউ হচ্ছেন সুব্রতাদি। তা আমাকে সুজাতদা অনেক হেল্প করেছেন যখন আমি প্রথম উঠছি। কিছু কিছু মানুষের কাছে তো কৃতজ্ঞ থাকতে হয়। তারা আমাকে বুঝতেন যে আমার কথাগুলো ঠিকঠাক আমি বলছি। তা সুব্রতাদি বললেন, তুমি কত কাজ করেছো, আর আমি আমেরিকায় এসে দেখছি কিছুই না করে যে কতটা ওরা উন্নত, কত কিছু। হ্যাঁ, তা খারাপ লাগে তোমার জন্য, আমাকে বলছিল যে তাও এখন তুমি তোমার কাজটা করো, তুমি খুব ভালো কাজ করছো। সুতরাং তুমি তুমি এটা আমাদের ভারতবর্ষে এরম দেখছো, কিন্তু আমেরিকায় যা শুনলাম, এখন তো তোমার এই যে ট্রাম্পের ওখানে তো একজন ট্রান্সওম্যান ওদের ইয়েতে সংবিধান, শুধু ট্রাম্প নাকি পছন্দ করছে না বলে না, ট্রাম্প তো আবার পছন্দ করে না, না। সেটা তো ওর বিরুদ্ধ লবির লোক, কিন্তু সে কিন্তু জনগণের ভোটই ওখানে ওই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে। ওই মেয়েটি, হ্যাঁ, ওকে নিয়ে আমি লিখেছিলাম আনন্দবাজারে, তা আমাকে ওরা না, লিখে ওদেশে দিয়েছিল। কেউ অসম্মান করে না, ওভাবে অসম্মান করার সাহসই না নেই। না, ওদের তো অসম্মান ব্যাপারটাই নেই, মানে আমাদের কাছে এখানে মান সম্মান আছে, ওরা ওরম ঠুনকো না ওদের মান সম্মানটা। মানে আমরা যখনই মান সম্মান এই কথাগুলো উচ্চারণ করি, তখন কিন্তু আমরা ওটাকে ভাঙবো বলেই উচ্চারণ করি। ওদের কাছে এটা খুব বলে ভাবতে পারে, মান সম্মান মানে অনার, সবাই অনারেবল। তা সেইখান থেকে আমাকে বলছিলেন যে এদের জীবন ভাবতে পারবে না, এখানে ট্রান্সদের কি ভালো জীবন হয় না, তারা আমাকে বলেছেন সুব্রতাদি। তা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে পৃথিবীর অন্য প্রান্তে তো ভালোই আছে, মানুষরা আছে। আমরা তো তৃতীয় বিশ্বের দেশের মানুষ, আমাদের তো এটাই প্রাপ্য হয়তো। হয়তো কোনোদিন বদলাবে। নিশ্চয়ই বদলানো তো উচিত বলে মনে করি। আমিও আশা রাখি বদলাবে, কারণ এখন প্রচুর মানুষ কম হলেও তারা কিন্তু পড়াশুনো করছে, আমার সঙ্গে যোগাযোগ রাখছে, বিভিন্ন কলেজে পড়াচ্ছে, প্রাইভেট কলেজে পড়াচ্ছে, গভর্নমেন্ট কলেজে পড়াচ্ছে, বা আপ্রাণ চেষ্টা করছে যে আমাকে যেন ওই তুলে নিয়ে গিয়ে দেবতার গ্রাসে না দিয়ে দেওয়া হয়। এবং মা বাবারাও অনেকে বুঝতে শুরু অ্যালার্ট করেছেন। হচ্ছেন, মা বাবারও তো প্রচুর। ওই যে আমেরিকা থেকে একটি মেয়ে এসে আমাকে পুজো করলো না গতবার, সরস্বতী পুজোর দিন, আমার জীবনে এগুলো খুব হয়েছে। তাহলে বাবা তুমি, ও বাঙালি মেয়ে, ওখান থেকে আমাকে এলো, এসে পুজো করলো। জানলাম যাকে পুজো পেতে তো ভালোই লাগে, কিন্তু পূজ্য হতে আমার ভালো লাগেনি, কেন মানে আমি শ্রদ্ধা ঠিক আছে, কিন্তু আমি আজকে যে বয়সে পৌঁছেছি, মাথার চুলগুলো একটু একটু পেকেছে, তা হয়তো সেখান থেকে মানুষ শ্রদ্ধা করছে। কিন্তু তার পাশাপাশি তো এই কেসও আছে, যে কেসে আমাকে গিয়ে দাঁড়াতে হয় আসামি হাজিরে। ওই ভালো মন্দ মিলেই জীবন দিদি, না, আমার ultimately। ভালো মন্দ না, আমার এক্সট্রিম মন্দ আর এক্সট্রিম ভালো, তার মাঝখানে আমি। মাঝামাঝি কিছু নেই। না, আমি এটাই ভাবি, আমার জন্য কোনো সাধারণ তন্ত্র নেই। আপনাকে একবার পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে পুজো করা হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ, এটা ঠিক কি হয়েছিল? এটা ওই যে কল্যাণীতে তোমার ইয়ে আছে না, সতী মায়ের দোল বলে একটা দোল হয়, তো সেখানে ওই সমস্ত আসেন যারা, যেমন গঙ্গাসাগরে যায়, কুম্ভ মেলা যান, বিভিন্ন রকমের যারা আধ্যাত্মিক সাধু সন্ন্যাসী সন্তরা। সাধু সন্তরা। তা আমি যেতেই আমাকে ডেকে বললেন, এই তো মা এসে গেছেন, বসো মা বসো। জানি না তখনও কিন্তু আমি মানে পুরোপুরি চেঞ্জ হইনি, এটা মানে তখন এই চেঞ্জের প্রসেসের মধ্যেই রয়েছি। 2003-04 সময়, ওই সময়টাই আমি তখন কল্যাণী ইউনিভার্সিটিতে করতে গিয়েছিলাম রিফ্রেশার কোর্সে।
আমার ভয়ও লেগেছিল যে কি দেখলো আমার মধ্যে। তারপর আমি নিজের সঙ্গে নিজে কথা বলতাম যে সন্ন্যাসীরা আমার মধ্যে মাকে দেখতে পাচ্ছেন কি করে? হ্যাঁ, তা নিশ্চয়ই কিছু আছে, নিজের কাছে থেকে নিজের পিঠ চাপড়াতাম যে তাদের তো কিছু আলাদা দৃষ্টি থাকে। থাকেই। হ্যাঁ, তারা আমাকে পুজো করেছিল। তারপর তো কাকুরগাছির যুবকবৃন্দ তো আমাকে করে অনেকেই দেবী টেবী বলে টলে। আবার ভয়ও লাগে কি জানি কেন, দেবীর তো একটা দশমী থাকে, ভাসান দেওয়া হয় সেটা যেন না হয়। হ্যাঁ, না না, বাস্তবে সেটা হয় না, এটা তো আমাদের মনে। না না, আমি ভয় পাই কেননা উম, শ্রদ্ধা করা আর শ্রাদ্ধ করার মধ্যে খুব একটা তফাৎ নেই, খুব কাছাকাছি। খুব কাছাকাছি। হ্যাঁ, কিন্তু আমি তো বলছি, আমাকে তুচ্ছ করলেও আমি মুচ্ছা যাই না, আর আমাকে পুজো করলেও আমি গর্বে স্ফীত হয়ে যাই না। আমি বুঝে নিয়েছি যে আমার নিজের সাথে নিজের একটা ব্যালেন্সে চলতে হবে। একেবারে। তবে আপনি যতটা পজিটিভ, মানে এত কিছু পার করেও আপনার মধ্যে যে পজিটিভিটিটা রয়ে গেছে এবং আপনি সেটাকে খুব ভালোভাবে নিজের মধ্যে রেখে দিয়েছেন, মানুষের মধ্যে ছড়িয়েও দেন, এটা যেন সবসময় থাকে দিদি। আমার ভীষণ ভালো লাগলো। এটা থাকবে যতদিন আমি পারবো রাখতে। আমি খুব ডিটারমাইন্ড। হ্যাঁ, আমি বললাম না, আমি প্রশংসাতেও ফুলে যাই না, আর নিন্দাতেও সংকোচ, বরঞ্চ বলি যে নিন্দা পর্ব ভূষণ করে কাঁটার কণ্ঠহার, মাথায় করে তুলে লব অপমানের ভার। এই বোধ থাকলে নিজের কাছে নিজের মুখ দেখানোর ব্যাপারটা খুব ক্লিয়ার থাকে, এবং নিজের কাছে নিজের সুখ থাকার, অন্যের কাছে সুখ খুঁজতে হয় না, নিজের কাছেই নিজের সুখটা পাওয়া যায়। একেবারেই। ভালো থাকবেন দিদি, তুমিও খুব ভীষণ ভালো ভালো থেকো, সময় অনেক কাটলো। উন্নতি করো। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ধন্যবাদ, ভালোবাসা, স্নেহ, সবকিছু। থ্যাংক ইউ।